মানবদেহের প্রতিরক্ষা, এই অধ্যায়টা তো শর্ট সিলেবাসের বাইরেরই, তাই না? তো শর্ট সিলেবাসের বাইরের যে অধ্যায়গুলো সব থেকে গুরুত্বপূর্ণ, যেখান থেকে বিগত কয়েক বছরে কোয়েশ্চেন আসছে, তার মধ্যে এটা একটা। এবং এই জন্য এটা আমাদের আগে শিখে ফেলতে হবে। সবাই কি লাইট দেখতে পাচ্ছ? ওকে, দেখো তো প্রথমে কি আছে, প্রতিরক্ষা ইংলিশ হচ্ছে ইমিউনিটি। আর ইমিউনিটির এই প্রতিরক্ষা তন্ত্র বা প্রতিরক্ষা নিয়ে পড়াশোনা করা হয় ইমিউনোলজি। আর প্রতিরক্ষা তন্ত্র কি? ইমিউন সিস্টেম। ওকে, শব্দগুলো একটু দেখতে হবে। এখন আসো, তো ইমিউন তন্ত্র, আমাদের দেহে অন্যতম ইমিউন তন্ত্র হচ্ছে লিম্ফয়েড অঙ্গ। মানে মানব দেহে প্রতিরক্ষা দেওয়ার জন্য তৈরি হয়েছে লিম্ফয়েড অঙ্গ। আমরা লিম্ফ পড়ছি না রক্ত অধ্যায়ে? তো লিম্ফয়েড অঙ্গ, আমাদের বেশ কয়েকটা লিম্ফয়েড অঙ্গ আছে, একটু খেয়াল করে দেখো। প্রথম অঙ্গটার নাম কি? থাইমাস। বই না হলেও সমস্যা নেই, এখান থেকে দেখে নাও, দ্রুত হয়ে যাবে। থাইমাস, অ্যাডিনয়েড অ্যাপেন্ডিক্স, হ্যাঁ, রক্তনালী, অস্থিমজ্জা, তারপর আছে কি প্লিহা আছে, টনসিল আছে, লসিকা গ্রন্থি আছে, লসিকা নালী আছে, পেয়ার প্যাচ আছে। তো এই সবগুলো হচ্ছে আমাদের লসিকা তন্ত্রের মধ্যে। বোঝা গেছে? এখন তোমাদের অবস্থানের দিক থেকে পরীক্ষাতে কোনগুলো আসার মতো এবং কোনটা ইম্পর্টেন্ট সেটা আমি এখানে লিখছি কিছু। প্রথম কথা হচ্ছে লিম্ফয়েড অঙ্গ দুই প্রকার, এটা আবার বইয়ে নাই। প্রাইমারি লিম্ফয়েড অঙ্গ, আর প্রাইমারি থাকলে আরেকটা অবশ্যই কি হয়? সেকেন্ডারি। সুন্দর করে কলম হাতে নিবা, আমার সাথে দেখো। প্রাইমারির বাংলা কি বলো সবাই? রেসপন্সিভ হতে হবে আজকের ক্লাসে। প্রাইমারির বাংলা হচ্ছে প্রাথমিক। মনে রাখবা, প্রাথমিক দিয়েই হচ্ছে এদের নাম। থতে কি হবে? থাইমাস। আর মতে কি? মজ্জা। তো কি মজ্জা? আমাদের অস্থি মজ্জা। মনে রাখবা, এই দুইটা হচ্ছে প্রাইমারি, প্রাথমিক। এই দুইটা বাদে বাকি যত আছে সব কি? সেকেন্ডারি। ক্লিয়ার? এই দুইটা বাদে বাকি সব কি? সেকেন্ডারি। তাহলে প্রাথমিক, থাইমাস আর অস্থি মজ্জা। ওকে, তাহলে সেকেন্ডারি কারা? বাকি সব। ওকে, এবার আসো, আমাদের দেহে কিছু অঙ্গ নিয়ে কথা বলা হয়েছে, তার মধ্যে একটা আছে হচ্ছে প্লিহা, আরো কিছু আছে আমি দেখাই দিব, যেগুলো লাগবে আপাতত সেগুলো পড়াই দিই। প্লিহাকে কি বলা হয়? প্লিহাকে বলা হয় ইমিউনোলজিক্যাল ফিল্টার। এটা ইম্পর্টেন্ট। তাহলে প্লিহাকে কি বলা হয়? ইমিউনোলজিক্যাল ফিল্টার। তাহলে ইমিউনোলজি কি? আমরা একটু আগে বলছি ইমিউনোলজি কি? প্রতিরক্ষা তন্ত্র। প্রতিরক্ষা তন্ত্রের ফিল্টার হচ্ছে প্লিহা। ইমিউনোলজিক্যাল ফিল্টার বলা হয় হচ্ছে প্লিহাকে। ওকে, এখন সবচেয়ে বড় লসিকা গ্রন্থি, দেখো আমরা একটু আগে আমাদের বইয়ে অনেকগুলো লসিকা গ্রন্থির নাম পড়তেছিলাম। প্লিহা, টনসিল, লসিকা নালী, রক্তনালী, অ্যাপেন্ডিক্স, অ্যাডেনয়েড, থাইমাস, এদের সবার মধ্যে সবচেয়ে বড় কে? প্লিহা। তাহলে এই জন্য বলছে প্লিহা সবচেয়ে বড় লসিকা গ্রন্থি। আচ্ছা, তোমাদের কি মনে আছে সবচেয়ে বড় অঙ্গের নাম কি মানবদের? ত্বক। লিখে বলো তাহলে, সবচেয়ে বড় অঙ্গ হচ্ছে ত্বক। আর সবচেয়ে বড় গ্রন্থির নাম কি? যকৃৎ। আর যদি পরীক্ষাতে আসে সবচেয়ে বড় লসিকা গ্রন্থি কোনটা, তখন অ্যান্সার কি হবে? প্লিহা। বুঝতে পারছো? তাহলে সবচেয়ে বড় গ্রন্থিকে যকৃৎ, আর সবচেয়ে বড় লসিকা গ্রন্থিকে প্লিহা। প্রথম দিকে আমাদের কিছু ইনফরমেটিভ ইনফরমেশন যেগুলো ভালো লাগবে পড়তে, পরে আছে কিছু তোমার স্পেসিফিক, সেগুলো আমরা পড়বো সুন্দর করে। এখন আসো, এই যে লিম্ফোসাইট, আমরা সবাই জানি যে লিম্ফোসাইট শ্বেত রক্তকণিকা হচ্ছে দুই প্রকার, দানাদার আর অদানাদার। দানাদারের মধ্যে কি কি আছে মনে আছে? ফিল গুলো আছে, দানাগুলা ফিল করা যায়। তাহলে কি কি? তোমার হচ্ছে ইওসিনোফিল, বেজোফিল আর নিউট্রোফিল। আর দুইটা ছিল হচ্ছে অদানাদার, মনোসাইট আর লিম্ফোসাইট। ওকে, এই লিম্ফোসাইটের কাজ কি? আমরা পড়ছি কি অ্যান্টিবডি তৈরি করে, ওটা সব থেকে ইম্পর্টেন্ট কাজ। এখন এই লিম্ফোসাইট তিন ধরনের। পুরাতন বইয়ে চতুর্থ অধ্যায় ছিল দুই ধরনের, নতুন বই ছিল তিন ধরনের, আবার কবে যিনি চেঞ্জ করে দুই ধরনের বানাই দিছে। আসলে লিম্ফোসাইট কয় ধরনের? তিন ধরনের। নামগুলো সবাই খেয়াল করো, টি কোষ, বি কোষ আর এন কে, মানে কি ন্যাচারাল, কিতে হচ্ছে কিলার সেল। ঠিক আছে, ন্যাচারাল কিলার সেল, প্রাকৃতিক মারণ কোষ। সবাই আমার সাথে ওই কলম সবসময় হাতে থাকবে, রেসপন্স করবা, কলম দিয়ে দাগাই ফেলবা। এবার আসো, টি কোষ মানে টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট। এখন টি লিম্ফোসাইটের কাজ কি? দেখো তিনটা কাজ আমাদের বইয়ে আছে, একটু লিখে দিচ্ছি আমি সুন্দর করে, মানে তুমি স্পেসিফিক করতে পারো, ইজি হয় যেন। ফ্যাগোসাইটোসিসে সহায়তা করা, এর কাজ কি? হেল্পার 1 টি সেল এটা করে। অ্যান্টিবডি তৈরিতে সহায়তা করে কি? হেল্পার 2 টি সেল। আর কোষ ধ্বংস করে কে? সাইটোটক্সিন টি সেল। সব কিন্তু টি সেল। এখন দেখো এখানে হেল্পার 1 টি, দেখো হেল্পার 2 টি মনে রাখবা কি? অ্যান্টিবডি। এই টি তে কি? 2 না? তাহলে অ্যান্টিবডি তৈরি করবে কে? হেল্পার 2 টি। আর সাইটোটক্সিন, দেখো টক্সিনটা সাইটোটক্সিক বা টক্সিন হয়, একই কথা, টক্সিক। দেখো টক্সিক মানে কি? বিষ না?
তাহলে বলতো বিষ প্রয়োগ করে কোষ ধ্বংস করবে কে? সাইটোটক্সিক টি সেল। বোঝা গেছে? তাহলে অ্যান্টিবডি তৈরি করবে 2T আর বিষ প্রয়োগ করবে কে? সাইটোটক্সিক টি। এবার দেখো সবাই এটা স্টার দিয়ে রাখো, বি কোষ। কোনো কিছু না আসলে এই কোশ্চেনটা আসবে। আমাদের যে অ্যান্টিবডি আসলে তৈরি করে সেটা কোন লিম্ফোসাইট তৈরি করে? অ্যান্সার হচ্ছে বি লিম্ফোসাইট। এখন বি লিম্ফোসাইট একবারে এটা তৈরি করতে পারে না, প্রথমে কি তৈরি করে? প্লাজমা কোষ। আর প্লাজমা কোষ থেকে কি তৈরি হয়? অ্যান্টিবডি। ওকে, তাহলে খেয়াল করো, মন দিয়ে শুনবে, এটা স্টার দিয়ে রাখো, এটা কিন্তু সবসময় পরীক্ষাতে আসে যে বি কোষ পরীক্ষাতে আসে অ্যান্টিবডি তৈরি করে কোন লিম্ফোসাইট? অ্যান্সার কি হবে? বি লিম্ফোসাইট। আবার প্রশ্ন আসবে নিচের কোনটি অ্যান্টিবডি তৈরি করে, তখন অ্যান্সার কি থাকবে? প্লাজমা কোষ। মনে থাকবে? তাহলে অ্যান্টিবডি তৈরি করে কে? প্লাজমা কোষ। ওকে, তাহলে বি কোষ থেকে প্লাজমা কোষ থেকে অ্যান্টিবডি। সবাই রিপিট করো তো কি কি? বি কোষ, প্লাজমা কোষ, অ্যান্টিবডি। আবার বলো কি? বি কোষ, প্লাজমা কোষ, অ্যান্টিবডি। একটু মাথায় রাখবা। ওকে, এবার আসো ন্যাচারাল কিলার সেল। ওরা কি করে? কিছু রাসায়নিক পদার্থ ক্ষরণ করে, যেমন সাইটোটক্সিন, পারফোরিন, গ্রানাজাইন। দেখো পারফোরেশন মানে কি? ছিদ্র করা। পারফোরেশন মানে কি? ছিদ্র। তাহলে কোষের আবরণী ছিদ্র করলে কোষের থেকে সব বের হয়ে যায়, তখন কোষটা ধ্বংস হয়ে যায়। তো এই কাজটা মেইনলি করে ন্যাচারাল কিলার সেল। এই জিনিসগুলো তৈরি করে। এটা কম ইম্পর্টেন্ট, বাট পড়ে নিবা আমরা। আমি যেহেতু সব লিখছি, সব এখন পড়ার মতোই না, বাট আমি পড়ে দিচ্ছি। এবার চলে আসো পরের অংশে যাই আমরা। তো একটার নাম আছে মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইট। মানে কি? এই ফ্যাগোসাইটোসিস করে এরা, কিন্তু এদের কয়টা নিউক্লিয়াস থাকে? মোনো মানে এক। এখন দেখো তাদের নাম কি? খুব ইজি, মোনোসাইট, ম্যাক্রোফেজ। সব কি দিয়ে? মহাদি। তাহলে মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইট কারা? মনোসাইট, ম্যাক্রোফেজ। আসলে মনোসাইটটা যখন 5 গুণ বড় হয় তখন তার নাম হয় হচ্ছে ম্যাক্রোফেজ। আমি একটু পরে ওটা আছে, এটা বোঝাই দিব। এখন তাহলে পরীক্ষাতে আছে মোনোকাইন্স ক্ষরণ করে কারা? খেয়াল করো, মোনোকাইন্স ক্ষরণ করে কারা? যারা মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইট। যে পরীক্ষাতে মোনোকাইন্স ক্ষরণ করে অপশন যদি এই দুটো থাকে তাহলে এটা হবে। বোঝা গেছে? তো মোনোকাইন্স ক্ষরণ করে কারা? মনোসাইট, ম্যাক্রোফেজ। মনোসাইট আর ম্যাক্রোফেজ কিন্তু সেম জিনিস, ঠিক আছে? 5 গুণ বড় হয়। মনোসাইট যখন 5 গুণ বড় হয় তখন কি তৈরি হয়? ম্যাক্রোফেজ। এবার দেখো তোমাদের যে জিনিসটা সবসময় সব জায়গাতে পাবা, এটা বিভিন্ন অধ্যায়ও আছে, এখানে আমরা একটু মজা করে মনে রেখে পড়ে ফেলবো। প্রশ্ন হচ্ছে কোন অঙ্গে কোন ম্যাক্রোফেজ থাকে? তোমরা সবাই জানো হচ্ছে যকৃতের ম্যাক্রোফেজের নাম কি? কুফফার কোষ বা কাফফার কোষ। পড়ছি না আমরা? আর পঞ্চম অধ্যায়ে পড়ছি যে আমাদের যে অ্যালভিওলাস থাকে ওইখানেও ম্যাক্রোফেজ থাকে, তার নাম কি? অ্যালভিওলার ম্যাক্রোফেজ। এই দুটো তো সবাই পারি আমরা। এই দুটো একটু প্রথমে পড়ে ফেলি। যকৃৎ কি হবে লিখে ফেলো। যকৃৎ হচ্ছে কুফফার কোষ। কুফফার বা কাফফার বা কাফের যা হোক সব একই, হ্যাঁ। আর হচ্ছে ফুসফুস কি? অ্যালভিওলার ম্যাক্রোফেজ। অ্যালভিওলার ম্যাক্রোফেজ। ওকে, এখন তাহলে ঝামেলা কোনগুলোতে বাধে? ঝামেলা বাধে হচ্ছে প্রথমে মস্তিষ্ক, অস্থি, কিডনি। আচ্ছা দেখো, আমি তোমাকে প্রথমে একটু অস্থিটা মনে করাই দিই। অস্থির মধ্যে পড়ছিলাম আমরা অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট, অস্টিওসাইট। তো অস্টিওব্লাস্ট থেকে কি তৈরি হয়? অস্টিওসাইট তৈরি হয়। তাহলে অস্টিওক্লাস্টটা আসলে কি? অস্থির ম্যাক্রোফেজ। কারণ অস্থির মধ্যে জীবাণু গেলে, অস্থির মধ্যে যদি জীবাণু যায় কে আক্রমণ করবে? অস্টিওক্লাস্ট। আমরা সপ্তম অধ্যায়ে পড়ছি না এটা? এটা কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষার মধ্যেরই কোশ্চেন। মানে মনে রাখবো অস্টিওক্লাস্ট। এই কস না, কটা গোল করো। আচ্ছা গোল করে আসলে লাভ নেই। অস্টিওক্লাস্ট, ক্লাস্ট হচ্ছে ম্যাক্রোফেজ। মনে রাখবা এই যে ক আছে ম্যাক্রোফেজ, আমি এটা তোমাদের সপ্তম অধ্যায়ে এভাবে পড়েছিলাম। অস্টিওক্লাস্ট হচ্ছে অস্থির ম্যাক্রোফেজ। যে অস্টিওব্লাস্ট এবং অস্টিওসাইট, ওদের মধ্যে কোনো ক ছিল? অস্টিওব্লাস্টে কোনো ক নাই, অস্টিওসাইটে কোনো ক নাই। তাহলে কোথায় ক আছে? অস্টিওক্লাস্ট। এটাই হবে হচ্ছে ম্যাক্রোফেজ। ওকে, এখন দেখো বৃক্ক আর মস্তিষ্ক। তো মস্তিষ্কর নাম হচ্ছে মাইক্রোগিলিয়া। মস্তিষ্কের ম্যাক্রোফেজের নাম কি? মাইক্রোগিলিয়া। আর কিডনির ম্যাক্রোফেজের নাম কি? তো কিডনির ম্যাক্রোফেজটা সবাই ভুল করি আমরা, মস্তিষ্ক আর কিডনি মিক্সড হয়ে যায়। মিক্স করা যাবে না। তোমরা কিডনি দেখছি না সবাই আমরা? কিডনি, কিডনি কেমন? কিডনি তো এটা না, এটা একটা কিডনি, এটা একটা কি? কিডনি, তাই তো। এখন কিডনি গুলো আমরা এভাবে আঁকছি। দেখো কিডনি গুলো হচ্ছে, তোমরা সবাই ফেসবুক চালাও, আমি যদি ধরো এইভাবে ফেসবুকের লোগো আঁকাই, এরকম না? এটা একটা কিডনি। ফেসবুক না, সরি মেসেঞ্জার। ফেসবুকের সাথে কি থাকে? মেসেঞ্জার। দেখো মেসেঞ্জারের লোগো হয়ে গেল না? মেসেঞ্জারের লোগো কয়টা কিডনি থাকে? দুইটা। কিডনির ম্যাক্রোফেজের নাম কি হবে? মেসেঞ্জার। তাহলে মেসেঞ্জারে কি হবে বলো? হ্যাঁ তো দাগাই ফেলছি। মেসেঞ্জারে হবে হচ্ছে মেসেঞ্জিয়াল। এই সেলের নাম কি হবে? মেসেঞ্জিয়াল।
যদি পরীক্ষাতে আসে অনেক সময় বানানটা মিক্সড করে আসে, একই কথা। মনে রাখবো কিডনি দিয়ে কি তৈরি হয়েছে, মেসেঞ্জারের লোগো। তাহলে কিডনির ম্যাক্রোফেজ কি হবে, মেসেঞ্জিয়াল সেল। পারবো আমরা, কিডনির ম্যাক্রোফেজ হচ্ছে মেসেঞ্জিয়াল সেল। তাহলে মস্তিষ্ক কি হবে, মতে মস্তিষ্ক, মতে মাইক্রোগ্লিয়া, ঠিক আছে, কিডনিটা আলাদা, মেসেঞ্জিয়াল সেল। এবার দেখো ত্বক, ত্বকের ইংলিশ কি, ডার্ম না, ত্বকের ইংলিশ কি, ডার্ম, এই ডি দিয়ে শুরু। তাহলে ডার্মের থাকে হচ্ছে ডেনড্রাইটিক কোষ। ডার্মে কি থাকে, ডেনড্রাইটিক কোষ। অনেক সময় থাকে হচ্ছে ল্যাঙ্গা, মানে একই তোমাদের বইয়ে ল্যাঙ্গার হ্যান্স। তোমরা যদি তোমাদের বই দেখো দেখবে বইয়ের ভেতরে একটু ভুল লেখা আছে বইয়ে, মানে এটা বইয়ের আসলে টাইপিং মিস্টেক, মানে অথবা বলতে পারো কিছু একটা মিস্টেক। এখন কি মিস্টেক দেখো, এখানে লেখা অস্থির অস্ট্রিও ব্লাস্ট লেখা আছে, এটা ভুল আর কি। যকৃতের মেসেঞ্জিয়াল, এটা কি হবে, বৃক্কের মেসেঞ্জিয়াল, ঠিক আছে। দেখো যে বইয়ে পড়ছে, ভাই আমি তো, আপনি এটা পড়েছেন বইয়ে এটা লেখা, বই কিন্তু ভুল লেখা, ঠিক আছে। যেটা আমি পড়েছি এটা হচ্ছে রাইট। ওকে, এরপর চলো তাহলে ডেনড্রাইটিক বা ল্যাঙ্গারহ্যান্স ত্বক হচ্ছে ডেনড্রাইটিক বা ল্যাঙ্গারহ্যান্স। এবার আসো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস পড়বো আমরা, এটা হচ্ছে প্রতিরক্ষা স্তর। এখন প্রশ্ন হচ্ছে প্রতিরক্ষা স্তর মানে কি। মনে করো এখন তো ক্ষমতায় আছে কে, ইউনূস সাহেব, ক্ষমতায় তো না, সরকারে আছে। এখন মনে করো ডক্টর ইউনূস এই আমাদের সার্কিট হাউসে একটা সমাবেশে আসবে, ঠিক আছে। আসলে উনি কোথাও এভাবে সমাবেশে যায় না, যাওয়া লাগে না। এখন ধরো এটা হচ্ছে স্টেজ, ঠিক আছে। এখন এখন ইউনুসের কথা না বলে আমি চলে আপার কথা বলতে পারি। ধরো আপা আসছিল যখন, তখন এই উদাহরণটা দিই, ধরো এটা আপার স্টেজ। এখন তাহলে তার জন্য নিরাপত্তা লাগবে না। তো প্রথমে কি হয়, নিরাপত্তা দেওয়ার জন্য প্রথমে হচ্ছে এই স্টেজের চারপাশে এখানে একটা স্তর থাকে, এরকম একটা স্তর থাকে, আবার এরকম বিশাল। তাহলে কয়টা স্তরে নিরাপত্তা থাকে, পুরো খুলনা শহর জুড়ে এই স্তর আছে। তাহলে কয়টা স্তর, 1 2 3। যদি কেউ স্টেজের পাশে যেতে চায় তাহলে প্রথমে তাকে প্রথম স্তর ভেদ করতে হবে, তারপরে তাকে দ্বিতীয় স্তর ভেদ করতে হবে, তারপর তাকে তৃতীয় স্তর ভেদ করে কিন্তু আলটিমেটলি এখানে যেতে হবে। বুঝতে পারছো? তো এই টপিক যেহেতু কখনো পড়ো নাই, একটু মন দিয়ে শুনবা, এগুলো কিন্তু খুব কঠিন না। তুমি যদি আন্দাজে চিন্তা করো অনেক কঠিন হয়ে যাবে। এখন ধরো তাহলে তাহলে আমাদের প্রতিরক্ষা স্তরের, প্রতিরক্ষা স্তর হচ্ছে 3টা। কি কি, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। সবার আগে কোনো জীবাণু যেখানে এসে টাচ করবে সেটা কোন স্তর হবে, প্রথমটা ভেদ করে তখন কোথায় যাবে, দ্বিতীয়, আর দ্বিতীয়টা ভেদ করলে তৃতীয়তে যাবে, আর তৃতীয়তে যাওয়ার পরে এখানে রোগ টোগ সৃষ্টি হবে। বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে সবার বাইরের দিকে কি থাকবে বলতো, প্রথম প্রতিরক্ষা স্তর, তারপরে একটু ভেতরে কি থাকবে, দ্বিতীয় প্রতিরক্ষা স্তর। তাহলে খেয়াল করো, এখন কিছু শব্দ আছে খুবই গুরুত্বপূর্ণ। প্রতিরক্ষা স্তর কি সবাই একটু বক্স করে ফেলো তো, প্রথম, দ্বিতীয় আর তৃতীয় প্রতিরক্ষা স্তর। আচ্ছা, প্রথমে যেটা বললাম, প্রথমে একদম বাইরের যে তল, ধরো ত্বকে এসে লাগলো, ত্বক প্রথম না, এটা কি বাইরের তল না, এই ত্বকটাকে বলা হয় বাহ্যিক তলীয়, মানে বাইরের দিক থেকে বাহ্যিক তলীয় হিসেবে কে থাকে, প্রথম প্রতিরক্ষা স্তর। আর ত্বক ভেদ করলে কোথায় ঢুকতে পারবে, কোষে ঢুকতে পারবে না। সবাই কি বুঝতেছো? ত্বক ভেদ করে কই ঢুকবে, তাহলে দ্বিতীয় দ্বিতীয় প্রতিরক্ষা স্তর কি হবে, কোষীয় হবে। তাহলে প্রথমটা হবে হচ্ছে গোল করো বাহ্যিক তল, দ্বিতীয়টা হচ্ছে কোষীয়। এখন তৃতীয়টা কি আসলে সেটা বলতে, তার আগে দুইটা শব্দ পড়াই দিচ্ছি, স্পেসিফিক আর নন স্পেসিফিক। এর মানে কি, মনে করো আমাদের দেহে যে জীবাণুগুলো আসে সেগুলো কি জীবাণু থাকে, হয় ভাইরাস, না হয় ব্যাকটেরিয়া, না হয় অন্য আদার্স অন্য কোনো অণুজীব, না হয় প্রোটোজোয়া, তাই না, যে কোনো কিছু তো আসতে পারে। এখন বা যাই আসুক না কেন সব কিছুকে জীবাণু হিসেবে ট্রিট করা যায়, অথবা চিনা যায় যে এটা ব্যাকটেরিয়া, এটা ভাইরাস, এভাবেও তাদেরকে মেরে ফেলা যায়। এখন আমাদের যে প্রথম এবং দ্বিতীয় প্রতিরক্ষা স্তর, এই দুইজন, প্রথম এবং দ্বিতীয় প্রতিরক্ষা স্তর, এই দুইজন হচ্ছে যারা বাইরে থেকে আসে ওদেরকে জীবাণু হিসেবেই চেনে। কে ব্যাকটেরিয়া, কে ভাইরাস, কে হচ্ছে তোমাদের ম্যালেরিয়া আছে না ওই অধ্যায়ে, এভাবে চিনতে পারে না। জীবাণুকে কি হিসেবে চেনে, জীবাণু হিসেবেই চেনে। বা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, গ্রাম নেগেটিভ, পড়ছো না, এসবও চিনতে পারে না। তাহলে জীবাণুকে জীবাণু হিসেবেই চেনে কোন দুইটা স্তর, প্রথম আর দ্বিতীয়। তাহলে ওরা কি স্পেসিফিক করে চিনতে পারে, তাহলে ওই স্তর যেটাকে আমরা কি বলবো, নন স্পেসিফিক। বুঝতে পারছো? তাহলে জীবাণুকে, সে কোন জীবাণু, মনে করো এই তৃতীয় প্রতিরক্ষা স্তর কি করে, এরা কি স্পেসিফিক নন স্পেসিফিক, স্পেসিফিক। তাহলে বলো স্পেসিফিক কারা, তৃতীয় প্রতিরক্ষা স্তর, আর নন স্পেসিফিক হচ্ছে প্রথম আর দ্বিতীয়। আর এখানে বিষয়টা কেমন, যে 1 আর 2 এরা হচ্ছে জীবাণুকে জীবাণু হিসেবে চেনে, ভাইরাস, ব্যাকটেরিয়া নাকি অন্য কিছু না ছত্রাক চিনতে পারে না। কিন্তু তৃতীয় প্রতিরক্ষা স্তর একদম আইডেন্টিফাই করে যে এ ব্যাকটেরিয়া,
গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এর কোষ প্রাচীরে হচ্ছে কি থাকে বলতো? ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে কি থাকে বুঝে গেছো? মিউকোপ্রোটিন, পেপটাইডো, মনে আছে? পেপটাইডো গ্লাইকান ছিল না একটা, সাথে হচ্ছে মুরামিক অ্যাসিড, টিকোইক অ্যাসিড থাকে, পড়ছো না? তো ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে কি থাকে, এটাকে মারতে হবে কিভাবে, কোন ভাবে মারলে মারা যাবে, সবকিছু আইডেন্টিফাই করে স্পেসিফিক করে ফেলে কোন স্তর? তৃতীয়। বোঝা গেছে? তো বলতো আমি একটা জিনিস মনে রাখতে পারি, আমাদের মানব দেহের একদম জীবাণুকে কোন জীবাণু কোন বংশের কোন গোত্রের কিভাবে মারা যাবে সবকিছু স্পেসিফিক করে চিনতে পারে, সেটা হচ্ছে তৃতীয় প্রতিরক্ষা স্তর। বলতো আসল প্রতিরক্ষা স্তর কোনটা? তৃতীয়। আমরা মনে রাখবো আসল কোনটা? তৃতীয়। আসলে তৃতীয় প্রতিরক্ষা স্তরের যে অংশগুলো আছে সেগুলোকে আমরা আসল দিয়ে মনে রাখতে পারি। এখন একটু পরে আমি ওইটা মনে রাখাই দিব, আমি আগে তোমাদের এটা বোঝাই দিব, খেয়াল করো। প্রথম কথা হচ্ছে প্রতিরক্ষা স্তর কয়টা বলো? তিনটা। এখন খেয়াল করো, মানবদেহের যে প্রথম প্রতিরক্ষা স্তর, এই প্রথম প্রতিরক্ষা স্তরে অনেকগুলো অঙ্গ আছে না? দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে অনেকগুলো অংশ আছে, তৃতীয়তেও অনেকগুলো অংশ আছে। এখন পরীক্ষাতে ওইটাই আসে, কোনটি প্রথম প্রতিরক্ষা স্তরের অংশ, কোনটি দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের অংশ, কোনটি তৃতীয় প্রতিরক্ষা স্তরের অংশ। এখন আমরা প্রথম প্রতিরক্ষা স্তরের অংশগুলো একটু রিডিং পড়ে আসি, তুমি জাস্ট মিলায় নাও। বাইরে দিকে কি থাকে? ত্বক, তাহলে ত্বক হবে। তারপর কি আছে? ত্বকের গায়ে কি আছে? লোম হবে। সিলিয়া আছে আমাদের এই শ্বাসনালীর মধ্যে বা নাকের ভেতরে যখন ঢোকে, এখানে সিলিয়া থাকে না শ্বাসনালীর মধ্যে, ওটাও তো প্রথম প্রতিরক্ষা স্তর, প্রথমবার ওখানে গিয়ে টাচ করে। তারপর অশ্রু ও লালা চোখে যায়, মুখে যায়, প্রথম প্রতিরক্ষা স্তরের অংশ। সেরুমেন মানে কানের মধ্যে ঢুকতেছে, কানের মধ্যে ঢুকলে কানের খোল পাওয়া যাবে না, ওটা প্রথম টাচ করতেছে না, ওটাও কি প্রথম প্রতিরক্ষা স্তর। পৌষ্টিক নালীর অ্যাসিড, এখন বলতে পারো ভাই পৌষ্টিক নালী তো দেহের অনেক ভেতরে থাকে, এটা কিভাবে প্রথম প্রতিরক্ষা স্তর হয়? মনে করো তুমি একটা খাবার খাচ্ছ, মুখ দিয়ে খাইলা, খাওয়ার পরে মুখেও তো পৌষ্টিক অ্যাসিড থাকে, আবার খাদ্যনালী পাকস্থলী, প্রথম গিয়ে তো ওইসব জায়গাতেই প্রথম টাচ করতেছে, পাকস্থলীতে গিয়েও প্রথম টাচ করে না, ভেতরে ঢুকে, তাহলে ওটাও কি প্রথম প্রতিরক্ষা স্তর। রেচন জননতন্ত্রের অ্যাসিড, রেচন ছিদ্র আছে, জনন ছিদ্র আছে, ওই যেখান থেকে মলমূত্র ত্যাগ হয়, সেগুলোও প্রথম প্রতিরক্ষা স্তরের অংশ। আর দুইটা নতুন বই অ্যাড করছে হচ্ছে মাইক্রোবায়োম আর মলত্যাগ ও বমি। কারণ মলত্যাগও তো দেহের বাইরের সাথে কানেকশন, বমিও তো দেহের বাইরের সাথে কানেকশন। আর মাইক্রোবায়োম মানে কি বুঝাই দিচ্ছি, মাইক্রোবায়োমটা হচ্ছে আমাদের ত্বকে বিভিন্ন রকম জীবাণু ব্যাকটেরিয়া থাকে, এই ব্যাকটেরিয়াগুলো ভালো ব্যাকটেরিয়া এবং খারাপ ব্যাকটেরিয়া দুইটাই থাকে। তো ভালো ব্যাকটেরিয়া আমাদের উপকার করে, আর খারাপ ব্যাকটেরিয়াগুলো, মেইনলি ভালো ব্যাকটেরিয়াগুলো বেশি থাকে। মন দিয়ে কথাগুলো শুনবা, ইজি। ভালো ব্যাকটেরিয়াগুলোই আমাদের চারপাশে ঢেকে থাকে। যখন ভালো কোনো খারাপ ব্যাকটেরিয়া আসে, ও যদি ওই জায়গায়, মনে করো এই জায়গায় পুরো জায়গায় ভালো ব্যাকটেরিয়া আছে, খারাপ ব্যাকটেরিয়া এসে এখানে জায়গা পায় না, তখন ও ঢুকতে পারে না। কিন্তু যদি কোনোভাবে ভালো ব্যাকটেরিয়াগুলো মারা যায়, খারাপ ব্যাকটেরিয়া এসে কি ওই জায়গাটা নিয়ে নেবে না? এই ভালো ব্যাকটেরিয়াগুলোকে বলা হয় মাইক্রোবায়োম। কি বলা হয়? মাইক্রোবায়োম। তো যারা ভালো ব্যাকটেরিয়া তাদেরকে কি বলা হবে? মাইক্রোবায়োম। যে বন্ধু অণুজীব, ভালো ব্যাকটেরিয়া কারা? বন্ধু অণুজীব। ঠিক আছে, এখন তাহলে অংশ নাম আমরা পড়লাম না, এখন যদি তোমার দ্বিতীয় প্রতিরক্ষা স্তর তৃতীয় প্রতিরক্ষা স্তরের অংশের নাম না পড়ো, তাহলে কি তুমি পার্থক্য করতে পারবা যে কোনটা আসলে পরীক্ষাতে অপশন দিব, দাগাবো? ওইটা আমি পড়াই দিব, আগে এখান থেকে একটু শেষ করি। এগুলো আমার মনে রাখার কোনো ট্রিক্স নাই, এগুলো আলাদা করে মনে রাখবো। আর দ্বিতীয় আর তৃতীয়টা আমরা এমনি মনে রাখবো, ট্রিক্স দিয়ে, ওটা মনে থাকবে। এবার হচ্ছে ত্বক, ত্বকের কিছু বৈশিষ্ট্য আছে, আমি একবার এখান থেকে দেখাবো, সবাই শীটটা বের করে তো দেখে ফেলবা। ত্বক কি থাকে? ত্বক হচ্ছে কেরাটিনময়, মানে ত্বকে কেরাটিন থাকে, বায়ুর বাধা পাওয়া যায়, জলাভেদ্য, জল কি ঢোকে, এবং ত্বক কি হয়? প্রতিস্থাপিত হয়, মানে কোষগুলা প্রতিস্থাপিত হয়। যা ইচ্ছা করো। দেখো ত্বক, ত্বকের পিএইচ কত খেয়াল করো, ত্বক এখানে ব আছে না, আর এটা কি ক, তাহলে ত্বকের পিএইচ কত হবে? ততে 3 থেকে 5, তাহলে ত্বকের প্রতিরক্ষা কত হবে, মানে ত্বকের পিএইচ কত হবে? ত হচ্ছে 3 থেকে 5। এবার দেখো 10 থেকে 15 মিনিটে আমাদের এগুলো শেষ হয়ে যাবে সব। আসতেছি, আমি আসবো, সবাই একটু দ্রুত দেখো। তাহলে ত্বকে কি হবে? 3 থেকে 5। টপিকটা প্রথম দিকে অনেক বোঝানোর বিষয় আছে, তাহলে তুমি পরে অনেক ইজি। ঠিক আছে, 3 থেকে 5 পিএইচ কত হবে? ত্বকে কি হবে বলো? ত 3 থেকে 5, মনে থাকবে? ত্বকের পিএইচ 3 থেকে 5, তাহলে কেমন হবে? অ্যাসিডিক। ত্বকের স্তর মোট কয়টা? 5টা। সবচেয়ে বাইরেরটার নাম হচ্ছে স্ট্রাটাম কর্নিয়াম, এপিডার্মিস বাইরে থাকে। আর ডার্মিস কি ত্বক না? ত্বকে যে অ্যান্টিবায়োটিক থাকবে তার নাম কি হবে? ডার্মিসাইডিন। কি নাম হবে? ডার্মিসাইডিন। আর যোনিতে আক্রমণ করে একটা ব্যাকটেরিয়া, তার নাম
ক্যান্ডিডিয়াসিস, ক্যান্ডিডিয়াসিস, ঠিক আছে। তো জনিতে আক্রমণ করে কোন ছত্রাক? ক্যান্ডিডা। আর ক্যান্ডিডা দিয়ে কোন রোগ হয়? ক্যান্ডিডিয়াসিস। দেখো অশ্রু ও লালা খুবই ইজি। অশ্রু ও লালায় কোন এনজাইম থাকবে? আমরা আগেই পড়ছি, লালাতে কি থাকে? লাইসোজাইম। মনে থাকবে, লাতে কি থাকবে? লাইসোজাইম। এটা কি? ব্যাকটেরিয়া নাশক। দেখো কানের খোল, খোলের নাম হচ্ছে সেরুমেন, এটা মোম জাতীয়। কানের খোল হচ্ছে মোম জাতীয় না? এবার দেখো পরে কি আছে? প্রথম প্রতিরক্ষা স্তরে আছে মাইক্রোবায়োম, মলত্যাগ ও বমি। তো ভালো ব্যাকটেরিয়া আছে মাইক্রোবায়োম আর মলত্যাগ ও বমি। দেখো সব ম দিয়ে না, অনেক সময় আমরা এটা মনে রাখতে পারি না। তবে মনে রাখবা প্রথমে ম আছে না, যে মাইক্রোবায়োম আর মলত্যাগ হচ্ছে প্রথম প্রতিরক্ষা স্তরের মধ্যে আসবে। এই হচ্ছে আমাদের প্রথম প্রতিরক্ষা স্তরের ভেতরে পড়াশোনার জিনিস। এবার দেখো দ্বিতীয় প্রতিরক্ষা স্তর, এই লাইনটা আমাদের ভালো করে পড়তে হবে। দেখো দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে যে উপাদানগুলো আছে, সেই উপাদানগুলো আমরা এইখানে এক ছোট একটা জায়গার মধ্যে সবকিছু আমরা নিয়ে আসছি। এটা খুবই ইজি হবে, খেয়াল করো। দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে যে উপাদান আছে সেগুলো দেখো কি কি আছে? ফ্যাগোসাইট, তারপর সহজাত মারণ কোষ, প্রদাহ, কমপ্লিমেন্ট সিস্টেম, ইন্টারফেরন, জ্বর। এই উপাদানগুলো, এই যে 6টা উপাদান, এই 6টা উপাদান হচ্ছে দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের উপাদান। ঠিক আছে, এখন তার নামগুলা পড়ছি আমরা, এখন দেখবো যে কি কি আছে। দেখো আমরা মনে রাখবো সেটা কি দিয়ে। আরো 2টা আছে যেটা তোমাদের ওইখানে নাই কিন্তু পরে আছে বইয়ের ভেতরে। পরে একটা ছক আছে, ওই ছকে এই দুটো এক্সট্রা দিয়ে দেওয়া, যে অ্যাকিউট ফেস প্রোটিন আর রক্ততঞ্চন, এই দুটো পরে অ্যাড করা হয়েছে কিন্তু ওইখানে অ্যাড করা নাই। তো এই জন্য আমরা একবার এটা অ্যাড করে পড়বো। মনে করো যে আগে বইয়ে ছিল হচ্ছে ফাইজা কম পড়ে, মানে তোমাদের একটা বান্ধবী নাম হচ্ছে ফাইজা, সে কেমন পড়ে? কম পড়ে। আর এখন যেহেতু বইয়ে ওটা না, তাহলে কি আরো কম পড়ে। ফাইজা কি হবে? আরো কম পড়ে। মনে রাখবো কি? সবাই বলো কি হবে? ফাইজা, সবাই বলো ফাইজা আরো কম পড়ে, এটা মনে রাখতে হবে। ফতে কি হবে? ফ্যাগোসাইটোসিস। ইতে কি হবে? ইন্টারফেরন। আর জতে কি হবে? জ্বর। জতে হবে হচ্ছে জ্বর। কতে কি হবে? কমপ্লিমেন্ট। মতে কি হবে? মারণ কোষ। আর আরতে কি হবে? দেখো লেখা আছে অ্যাকিউট ফেস প্রোটিন আতে, আর রতে কি হবে? রক্ততঞ্চন। আর পরেতে হচ্ছে প্রদাহ। এখন খেয়াল করো এটা কোনটা কতটুকু পড়তে হবে। ফ্যাগোসাইটোসিস কিন্তু সবাই আমরা পারি। কে ফ্যাগোসাইটোসিস করে? আমরা সবাই জানি মামনি ফ্যাগোসাইটোসিস করে। কে করে? মামনি। কে কে? ম্যাক্রোফেজ, মোনোসাইট, আর কি? নিউট্রোফিল। নিতে কি হবে? কে ফ্যাগোসাইটোসিস করে? মামনি ফ্যাগোসাইটোসিস করে। এটা কিন্তু সবসময় গুরুত্বপূর্ণ। মামনি ফ্যাগোসাইটোসিস করে। ওকে, মামনি ফ্যাগোসাইটোসিস করে। ম্যাক্রোফেজ, মোনোসাইট, নিউট্রোফিল। ওকে, এই তিনটা পড়বা এবার। তো ইন্টারফেরন, ইন্টারফেরন কখন তৈরি হয়? আমরা পড়ছি 11 অধ্যায় পড়ছি না আমরা? 11 অধ্যায় জীব প্রযুক্তি। ইন্টারফেরন কখন তৈরি হয়? ভাইরাস আক্রমণ করলে। ভাইরাসের আক্রমণে কি তৈরি হবে? ইন্টারফেরন। কেন বলতো? কারণ ভাইরাস ই আছে না, মনে রাখতে পারবা? তাহলে ভাইরাসে কি হবে? ইন্টারফেরন। আর ইন্টারফেরন কেমন ধরনের যৌগ? গ্লাইকোপ্রোটিন। সব দেখো ই আছে। এগুলো আমি এটা পড়াই দিছি তখন, এখন মনে করে একবার বাসায় যায় পড়বা, আর অ্যাডমিশনের সময় যখন পড়বা তখন দেখবা অনেক ভালো লাগবে। তখন আমার প্রতি একটা কৃতজ্ঞতা বোধ কাজ করবে যে ভাই এইভাবে পড়াই দিছিল, তুই যেখানেই পড়ো না কেন। ঠিক আছে, ইন্টারফেরন, ভাইরাস, গ্লাইকোপ্রোটিন, এই তিনটা আমরা এভাবে মনে রাখবো। আর ভাইরাস আক্রমণ করলে ইন্টারফেরন করিতে। এবার জ্বর, জ্বর হচ্ছে লাস্টে পড়বো। কতে হচ্ছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট সিস্টেম হচ্ছে 20 প্রকার। কত প্রকার? মানে প্লাজমা প্রোটিন থাকে কয় ধরনের? 20 ধরনের প্লাজমা প্রোটিন। এটা স্টার দিয়ে রাখো, এটা সবসময় পরীক্ষাতে আসে। তাহলে কমপ্লিমেন্ট সিস্টেম কয় ধরনের প্লাজমা প্রোটিন দিয়ে তৈরি? 20 ধরনের। আর মতে হচ্ছে মারণ কোষ, তো পড়ছি আমরা, বাইরে পড়ছি। পরেতে হচ্ছে প্রদাহ, ইংলিশ কি? ইনফ্লামেশন। তোমাদের মনে আছে যে কোন কি যোগ? আইটিস। আচ্ছা এবার প্রদাহ। প্রদাহতে কি হয় প্রথমে জানো? ধরো তুমি কেউ তোমার চর মারলো, প্রথমে কি হবে? এলমান, তোমার আম্মু তোমার ঠাস কাটা চর মেরে দিল, তখন কি হবে? লাল হয়ে যাবে। প্রথমে কি লাল হয়? প্রথমে কি হবে? হ্যাঁ, প্রথমে লাল হবে, তারপর কি ফুলে যাবে না? গরম হবে না? ব্যথা হবে না? লাল হয়, ফুলে যায়, গরম হয়, ব্যথা। দেখো লাল হবে, জাস্ট লালটুকু লিখে রাখো। পরে হচ্ছে ফুলে যাবে, তারপর কি হবে? গরম হবে, তারপর কি হবে? ব্যথা হবে। শান্ত আসছে? আসে নাই না? তাহলে লাল হবে, ফুলে যাবে, গরম হবে, ব্যথা হবে। ঠিক আছে, তাহলে শান্তরে একটা মেরে দিতাম। লাল হবে, ফুলে যাবে, গরম হবে, ব্যথা হবে।
এই হচ্ছে প্রদাহর কাজ। এবার আসো, হ্যাঁ, এই যে দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে সবার শেষে কি হয় জানো? এই যে সবাই মিলে জীবাণুটাকে মারার চেষ্টা করে, তাও যদি না মরে, তখন সবার লাস্টে কি আসে? জ্বর। তাহলে বলতো দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের সর্বশেষ অস্ত্রকে জ্বর। ঠিক আছে, মানে দ্বিতীয় মনে করো প্রথম প্রতিরক্ষা স্তর ভেদ করে একটা জীবাণু আসলো, এসে কোথায় আসবে? সে দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে। এবার দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে এতক্ষণ যা পড়লাম সবাই মারার চেষ্টা করে, যদি না মরে তাহলে লাস্টে কি হয়? জ্বর হয়। কেন? কারণ যদি তাপমাত্রা বাড়ায় দেওয়া হয় তাহলে বেশি তাপমাত্রায় ওই জীবাণুটা মারা যাইতে পারে। এই জন্যই আমাদের দেহে জ্বর হয়। জ্বর কি খারাপ? তো জ্বর হওয়া কি খারাপ? জ্বর হওয়া মানে কি নিশ্চয়ই দেহে একটা জীবাণু ঢুকছে, ওটাকে মারার চেষ্টা করতেছে। বুঝতে পারছো? তারপরে যদি বেশি হয়, বেশি দিন জ্বর হয়, সেক্ষেত্রে খারাপ। এবার আসো, এখন জ্বর হওয়ার জন্য আমাদের কি খরিতে হয়? পাইরোজেন। দেখো এই যে জ্বরে কি আছে? জ আছে আর র আছে না? জ আছে, র আছে। দেখো পাইরোজেনেও কি আছে? জ আছে, র আছে। মনে রাখবো পাইরোজেন, এটা স্টার দিয়ে রাখো, পরীক্ষাতে আসে। জ্বর, জ্বর হয় কি খরিত হইলে? পাইরোজেন খরিত হইলে। আর আমাদের দেহ তাপ নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ জানো? হাইপোথ্যালামাস। তাহলে বলতো পাইরোজেন ক্ষরণ করতে হেল্প করবে কোন অংশ? হাইপোথ্যালামাস। ঠিক আছে, জ্বর কখন হবে? কত ডিগ্রি থেকে বেড়ে গেলে? 36 থেকে 37.2 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ফারেনহাইটে কত হবে? 97 থেকে 99 ডিগ্রি ফারেনহাইট। এটা একটু মুখস্থ রাখবা। না, স্বাভাবিক তাপমাত্রা কত বলো তো? 36 থেকে 37.2 ডিগ্রি সেলসিয়াস। সবাই বলো স্বাভাবিক তাপমাত্রা কত? 36 থেকে 37.2 ডিগ্রি সেলসিয়াস। এর থেকে বেড়ে গেলেই কি হবে? জ্বর হবে। আর 97 থেকে 99 হচ্ছে ফারেনহাইট, ভুল করা যাবে না। দেহতাপ নিয়ন্ত্রণ করে কোন অংশ? হাইপোথ্যালামাস। এবং কি ক্ষরণ করে? পাইরোজেন। তোমরা ম্যালেরিয়া পড়ছো সবাই? ম্যালেরিয়া পড়ছো না? এরিথ্রোসাইটিক সাইজোগনি পড়ছো না? তো এরিথ্রোসাইটিক সাইজোগনির মধ্যে আবার হেপাটিক সাইজোগনি পড়ছো, ওইখানে একটা শব্দ ছিল না, পাইরোজেন ক্ষরণ হয় তখন জ্বর আসে, যখন ওগুলো রক্তের মধ্যে চলে যায়। ওকে, তাহলে আমরা প্রথম এবং দ্বিতীয়টা কি পারবো? তাহলে এখন মনে রাখবো, ধরো পরীক্ষাতে অপশনে আসলো 4টা অপশন আমি তোমাকে দিচ্ছি, ধরো 4টা অপশনের মধ্যে কি কি দেবো? স্যার ধরো অপশন দিলাম হচ্ছে 4টা অপশন আমি বলি। ধরো যে ফ্যাগোসাইটোসিস, তারপর হচ্ছে জ্বর, কমপ্লিমেন্ট, আর হচ্ছে তোমার এদিক থেকে আসতে হচ্ছে লালা। তাহলে বলতো অ্যান্সার কি হবে 4টা অপশনের মধ্যে? অ্যান্সার কি হবে? কোশ্চেন নাই, অ্যান্সার কি হবে? লালা। কারণ এই তিনটা কি একই না? এই তিনটা কি দ্বিতীয় প্রতিরক্ষা স্তর না? তার মানে আমরা তো এগুলা পারবো যে ফাইজা কম পড়ে। দ্বিতীয়টা আমরা কিভাবে মনে রাখবো? ফাইজা কম পড়ে। কি কি? ফ্যাগোসাইটোসিস, ইন্টারফেরন। দেখো ফাইজা, ফ্যাগোসাইটোসিস, ইন্টারফেরন। জতে কি হবে? জ্বর। কতে কি? কমপ্লিমেন্ট। মতে মারণ কোষ। আর আরো কম পড়ে আতে অ্যাকিউট ফেস প্রোটিন, আর রতে কি? রক্ত সঞ্চালন। পরেতে কি হবে? প্রদাহ। এইগুলা হচ্ছে দ্বিতীয় প্রতিরক্ষা স্তর। এগুলা বাদে বাকি সব যা আসবে সব কি? প্রথম। তাহলে তৃতীয় প্রতিরক্ষা স্তরের উপাদানগুলা কি কি? এখন সেটা আমি তোমাদের বলে দিব। এই যে আসল, সবাই আসলে চলে আসো এবার। আসল, আগের পেজে যে আসল ছিল সেখানে আসো। তৃতীয় প্রতিরক্ষা স্তরের উপাদান হচ্ছে আসল। আসলতে কি? হাতে হচ্ছে স্মৃতিকোষ, আর হচ্ছে লিম্ফোসাইট। অ্যান্টিবডি, স্মৃতিকোষ, লিম্ফোসাইট। অ্যান্টিবডি, স্মৃতিকোষ, লিম্ফোসাইট। এখন প্রশ্ন করতে হবে স্মৃতিকোষ কে তৈরি করে আর অ্যান্টিবডি তৈরি করে? দেখো এই যে লিম্ফোসাইট লাস্টে লিখছি না আমরা, দেখো সবাই অ্যান্টিবডি, স্মৃতিকোষ, আর লতে কি? লিম্ফোসাইট। এই লিম্ফোসাইট আসলে এদেরকে তৈরি করে। লিম্ফোসাইট স্মৃতিকোষকেও তৈরি করে, লিম্ফোসাইট অ্যান্টিবডিকেও তৈরি করে। ঠিক আছে, অ্যান্টিবডি, স্মৃতিকোষ, লিম্ফোসাইট। ওকে, ক্লিয়ার? অ্যান্টিবডি, তাহলে তৃতীয় প্রতিরক্ষা স্তরের উপাদান কি কি বলো? অ্যান্টিবডি, স্মৃতিকোষ, লিম্ফোসাইট। তাহলে আসল। আর দ্বিতীয় কি? ফাইজা আরো কম পড়ে। তাহলে বাকিটা আমরা পারবো না, আর ভেতরে যা পড়তে হবে পড়াই ফেলছি। বলতো কমপ্লিমেন্ট সিস্টেম কয় ধরনের প্লাজমা প্রোটিন দিয়ে তৈরি? 20 ধরনের প্লাজমা প্রোটিন। ঠিক আছে, আর কি আক্রমণ করলে ইন্টারফেরন করিতে হয়? ভাইরাস আক্রমণ করলে। সবাই এবার ডান সাইডের পেজটাতে আসো। আমাদের ওইখানে প্রথম প্রতিরক্ষা স্তরে কিছু অংশ আছে যেখানে কিছু এমসিকিউ পরীক্ষাতে আসে। দেখো সিমেন, সিমেনের বাংলা হচ্ছে বীর্য। সিমেনে কি থাকে? স্পার্ম থাকে না? সিমেনের মধ্যে একটা প্রতিরক্ষাকারী অংশ থাকে, একটা প্রোটিন থাকে, যার নাম হচ্ছে দেখো স্পার্ম। স্পারমিন। তোমাদের শেখাচ্ছি লাস্টে প্রোটিনের নাম এসেছে কি থাকে? এন থাকে। তাই এটা হচ্ছে প্রতিরক্ষাকারী প্রোটিন। তাহলে স্পার্মে কি থাকবে? স্পারমিন। তাহলে সিমেনে কি থাকবে? স্পারমিন। পরীক্ষাতে আসে সিমেনে কি থাকে?
স্পারমিন, কারণ সিমেনের মধ্যে কি থাকে? স্পার্ম থাকে। স্পার্ম মানে কি? শুক্রাণু। এবার আসো দুধে কি থাকে? ল্যাক্টোপার অক্সিডেজ। দেখো দুধের মধ্যে আমরা পড়ছি কি ল্যাকটোজ থাকে না? ল্যাক্টোজেন খাইছো না, দেখছো না? ল্যাক্টো হচ্ছে দুধ, তাহলে দুধের মধ্যে কি থাকবে? একটা এনজাইম, তার নাম কি? ল্যাক্টোপার অক্সিডেজ। ক্লিয়ার? দুধ ল্যাক্টো। অশ্রু, লালা, ত্বক, সব জায়গায় কি থাকে বলছি? লালাতে কি থাকবে? লাতে লাইসোজাইম, এটা তো এমনি আমরা পারি। ওকে, ডান। এবার চলে আসো দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে যে মামনি ছিল, ম্যাক্রোফেজ, মনোসাইট আর নিউট্রোফিল। তো এটা একটু বোঝাই দিব। এদের মধ্যে বইয়ে আছে 2 পেজ আছে, এদের কাজ কি কিভাবে করে এটা আমরা জাস্ট 1 মিনিটে পড়বো। খেয়াল করো সবাই, এদিকে তাকাও। মনোসাইট কত গুণ বড় হইলে ম্যাক্রোফেজ হয়? 5 গুণ বড়। ম্যাক্রো মানে কি? সাইজে সে কি বড়, মনে থাকবে। আর নিউট্রোফিল তো নিউট্রোফিল। এখন টোটাল যে শ্বেত রক্তকণিকা থাকে আমাদের বডিতে, টোটাল শ্বেত রক্তকণিকা ম্যাক্রোফেজ থাকে কত পার্সেন্ট? 4%। আর নিউট্রোফিল থাকে 60 থেকে 70%। ঠিক আছে, টোটাল শ্বেত রক্তকণিকার ম্যাক্রোফেজ কত পার্সেন্ট? 4%। এখন পরীক্ষাতে যে 2টা কোশ্চেন আসে, তোমরা জানো যে মনোসাইট তো নিউক্লিয়াস থাকে, ছোট নিউক্লিয়াস থাকে। আর আর হচ্ছে তোমার এই যে নিউক্লিয়াস 2 থেকে 5টি না, 2 থেকে 5 খণ্ড। নিউট্রোফিলের নিউক্লিয়াস কি 2 থেকে 5 খণ্ড বিশিষ্ট। এটা কিন্তু 4র্থ অধ্যায়ের কোশ্চেন, রক্ত অধ্যায়ের কোশ্চেন। 2 থেকে 5 খণ্ড বিশিষ্ট। আচ্ছা, দেহে উৎপন্ন হয় কত বিলিয়ন? একটু পড়াই দিচ্ছি, তার আগে দেখো তোমাদের পরীক্ষাতে সবচেয়ে বেশি যেটা আসবে সেটা হচ্ছে কে কয়টা ব্যাকটেরিয়া খায়। তোমার দুইটাই মনে থাকবে। দেখো, একজন খায় 100টা ব্যাকটেরিয়া, একজন খায় 3 থেকে 20টা ব্যাকটেরিয়া। এবং ব্যাকটেরিয়া খাওয়ার সময়কাল কত জানো? মানে একটা ব্যাকটেরিয়া ভক্ষণ করবে, ভক্ষণ করতে কত সময় লাগবে? 0.01 সেকেন্ড। 0.1 না কিন্তু, 0.01, মানে চোখের পলক ফেলতে তো অনেক সময় লাগবে, 1 সেকেন্ড তো লাগে। 0.01 সেকেন্ডে খেয়ে ফেলবে একটা ব্যাকটেরিয়াকে। এখন আসো, তাহলে কে কয়টা ব্যাকটেরিয়া খায়? একটা খায় 100টা, আরেকটা খায় কয়টা? 3 থেকে 20টা। এখন তোমরা চিন্তা করো তো, কে 100টা খাবে, কে 3 থেকে 20টা খাবে? সহজ করে বলি, যে সাইজে বড় সে বেশি খাইতে পারবে। 100টা খাইতে পারবে কে? নিউট্রোফিল নাকি ম্যাক্রোফেজ? কে বড় ছিল? ম্যাক্রোফেজ। তাহলে বলো 100টা খাবে কে? ম্যাক্রোফেজ। মনে থাকবে? তাহলে 3 থেকে 20টা খাবে কে? নিউট্রোফিল। গুড। তাহলে 100টা খাবে হচ্ছে ম্যাক্রোফেজ, আর নিউট্রোফিল কয়টা খাবে? 3 থেকে 20টা। এটা মনে রাখলেই হবে। ওকে, দেখো। আচ্ছা, এখানে এই সবগুলো আছে, এখানে যা যা বলছি সেগুলো এখান থেকে দেখতে হবে। 3 থেকে 20টা। আর দৈনিক নিউট্রোফিল কতগুলো তৈরি হয়? 100 বিলিয়ন। কত বিলিয়ন? 100 বিলিয়ন। আর এদের প্রত্যেকের গতি তোমাদের সবগুলো অধ্যায়ে, হাইডা অধ্যায়ে আছে, রক্তের অধ্যায়ে আছে, সেটা হচ্ছে অ্যামিবার মতো চলনকে আমরা কি বলি? অ্যামিবয়েড মুভমেন্ট। এবং অ্যামিবয়েড মুভমেন্টের গতি কত জানো? 40 মাইক্রোমিটার পার মিনিট। অ্যামিবার গতি কত? 40 মাইক্রোমিটার পার মিনিট। ওকে, অ্যাডমিশনের ক্লাসগুলো কিন্তু আরো ফাস্ট হয়, আরো বেশি এগ্রেসিভ হয়। ঠিক আছে, কারণ দেখবো যে অ্যাডমিশনের সময় এই অধ্যায়টা একসাথে একটা অধ্যায় থাকে না, এই অধ্যায়ের সাথে আরো একটা বা 2টা অধ্যায় লাগানো থাকে। এই অধ্যায়টা পড়তে সময় নেয় কত? ভাই 20 মিনিট। আর তোমার আমি তো সুন্দর করে প্রতিটা কথা বলে দিচ্ছি, জীবনে প্রথম পড়তেছো না অনেকে এই অধ্যায়টা, ম্যাক্সিমাম সবাই আসলে। তাহলে এটা একটু বুঝে শুনে ভালো করে পড়াই দিচ্ছি। আর অ্যাডমিশনের সময় গিয়ে বিশ্বাস করে এই অধ্যায়টা তোমার পড়াবে কত? 15 মিনিট, 15 থেকে 20 মিনিট। তার বেশি যদি কোনো কোচিং পড়ে আমারে বললো, ঠিক আছে? কারণ এর সাথে আরো একটা অধ্যায় লাগানো থাকে, বড় সাইজের একটা অধ্যায় লাগানো থাকে, সেটাতে বেশি সময় দেয়। এখন চলে আসো, তাহলে বলো তো অনুজীব ভক্ষণের সময়কাল কত? 0.01 সেকেন্ড। কত সময়? 0.01। আমাদের হয়ে গেছে, আর 1 পেজ আছে, হয়ে যাবে না, সমস্যা নেই। এখন চলে আসো, তোমাদের লাস্ট পেজটা সব থেকে ইম্পর্টেন্ট, এবং এটা আমি কারেকশন করে লিখছি আজকে। তো আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে কিছু উপাদান আছে, সেগুলো পড়বো। তো এটা অল্প দেখাই দিই। আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাতে আছে হচ্ছে কি সক্রিয় আর অক্রিয়। এটা একটু বোঝার বিষয় আছে, এটা বুঝতে পারলে তোমার সারা জীবন মনে থাকবে। তো প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে বেশ কিছু অংশ আছে, সব আমি এখন দেখাচ্ছি না, জাস্ট বলতেছি সক্রিয় আর অক্রিয়। সক্রিয় মানে কি? যখন অ্যান্টিবডি নিজের দেহে তৈরি হয়, কোন একটা জীবাণুর যখন আমাদের দেহে আসে, তখন সেই জীবাণুর বিরুদ্ধে আমাদের বডিতে কি তৈরি হয়? অ্যান্টিবডি তৈরি হয়। বুঝতে পারছো? সেই অ্যান্টিবডি আমাদের দেহে থেকেও যায়। একটা সহজ উদাহরণ আমি একেবারে দিব যে মুখ্য ছাড়া আর গৌণ ছাড়া কি, মনে করো একটা জীবাণু প্রথম আমাদের দেহে আসছে, তখন আমাদের দেহ কিভাবে রিয়াক্ট করবে? ওটা আমাদের দেহের বাইরের জিনিস, জীবাণু হিসেবে ট্রিট করবে। এখন জীবাণু আসলে মনে করো প্রথমে জীবাণুটা ঢুকছে, প্রথম প্রতিরক্ষা স্তর, দ্বিতীয় প্রতিরক্ষা স্তর ভেদ করে ফেলছে, এখন কোথায় সে? তৃতীয় প্রতিরক্ষা স্তরে। এখন সে ওর সাথে মারামারি করবে। প্রথমে মারামারি করার জন্য ছুরি বের করছে,
ছুরি দিয়ে মারামারি করতেছে, দেখে যাও মরে না। এরপরে বের করছে হচ্ছে মনে করো ছোট তরবারি বের করছে, বড় তরবারি দিয়ে মারামারি করছে, তাও দেখে মরে না। এবার পিস্তল বের করছে, পিস্তল দিয়ে গুলি করছে, তাও দেখে মরে না। এবার মনে করো যে রাইফেল নিয়ে আসছে বড়, গুলি করতেছে, মরে না, এভাবে গুলি করছে, তাও মরে না। এখন পরে কামান নিয়ে আসছে, কামান নিয়ে এসে গুলি করছে, তখন মারা গেছে। এখন তুমি চিন্তা করো, যদি ওই জীবাণুটা সেকেন্ড বার আমাদের বডিতে আসে, তখন বডি প্রথমে কি দিয়ে মারবে? কামান দিয়ে মারবে। চিন্তা করো তুমি, সিম্পল বিষয়। তুমি কি সেকেন্ড বার তুমি কামান দিয়ে মারবা তুমি যদি এরকম মারামারি করতা? কারণ তুমি দেখছো যে ওইগুলো দিয়ে কাজ হয় নাই, মরে নাই। তাহলে এটা যদি তুমি মেমোরিতে সংরক্ষণ করে না রাখো, তাহলে কি বুঝতে পারবা যে এই জীবাণু দেখতে এরকম, তার গঠন এরকম, এটা কামান দিয়ে মারতে হয়। প্রথমবার কোনো জীবাণু যখন আমাদের বডিতে আসে, তখন তাকে বিভিন্নভাবে মারার চেষ্টা করা হয়। তো ওই যে সাড়াটা দেওয়া হয়, এটাকে বলা হয় হচ্ছে মুখ্য সাড়া, প্রাইমারি সাড়া, প্রাইমারি সাড়া। আর যদি ওই জীবাণু প্রাইমারি সাড়া দিয়ে মনে করে মেরে ফেললাম, 2 বছর পরে জীবাণুটা আবার আমার বডিতে আসছে, প্রথমত হচ্ছে রোগ সৃষ্টি করে গেছে, কারণ প্রথমত তাকে মারতে পারেনি, মারতে মারতে রোগ সৃষ্টি হয়ে গেছে বডিতে, এবার মারা গেছে। এবার দেখো পরের বার যখন আসছে, তখন প্রথমবার যদি তাকে মেরে ফেলা হয়, তখন কি আর রোগ সৃষ্টি হবে? তাহলে পরের বার যে সাড়াটা দেওয়া হয়, এটাকে বলা হয় সেকেন্ডারি সাড়া বা গৌণ সাড়া। বুঝতে পারছো? প্রথমবার সাড়াকে কি বলা হয়? মুখ্য বা প্রাইমারি। আর দ্বিতীয়বারকে কি বলা হয়? সেকেন্ডারি বা গৌণ। সবাই দেখো এই পেজের এইখানে কি বলা হয়? মুখ্য। আর দ্বিতীয়বার সাড়াকে কি বলা হয়? গৌণ। এখন তাহলে বলতো দ্বিতীয়বার যে সেকেন্ডারি যে সাড়াটা দেয়, এটা কার উপর ডিপেন্ড করে? স্মৃতিকোষ। এখন তাহলে আমি পড়ালাম স্মৃতিকোষ, পরীক্ষাতে আসতো মেমোরি সেল, একই না? স্মৃতিকোষ, মেমোরি সেল, মেমোরি সেল দিয়েই মেইনলি তোমার হচ্ছে দ্বিতীয়বার সাড়া। এখন বলতো কোন প্রতিরক্ষা স্তরের অংশ স্মৃতিকোষ, কোন প্রতিরক্ষা স্তর? এটাকে বলছি আসল অ্যান্টিবডি, স্মৃতিকোষ, লিম্ফোসাইট, তাই না? আসল। ওকে, তৃতীয় প্রতিরক্ষা স্তর। এখন এখানে আরেকটা কথা একটু বলে দিই, সেটা হচ্ছে সক্রিয় আর অক্রিয়। তাহলে অ্যান্টিবডি তৈরি হয় কি বুঝতে পারছি আমরা? তাহলে সক্রিয়, যদি নিজের দেহে অ্যান্টিবডি তৈরি হয়, তখন তাকে কি বলা হয়? সক্রিয়। এখন অনেক সময় হয় নিজের দেহে তৈরি হবে না, অন্য কারো দেহ থেকে অ্যান্টিবডি নিয়ে এসে কারো দেহে দেওয়া হবে, তখন সেটাকে আমরা কি বলি? এখন বোঝাই দিচ্ছি। মানে ক্রিস কি প্রাস, ক্রিস দেখছেন ভাই? ক্রিস মুভি, আবার মনে করো যে গেম অফ থ্রোনস, তারপরে আরো আছে না অ্যাভেঞ্জার্স, এইসব না। এখন দেখো এটা আসলে কি বুঝাই দিই আমি, বেশি এগুলা বলবো না, অল্প। এই কোশ্চেনটা মেডিকেলে একবার আসছিল যে প্রজাতিগত প্রতিরক্ষা কি কি হতে পারে? প্রজাতিগত, গোষ্ঠীগত, ব্যক্তিগত। মানে প্রতিরক্ষা বিভিন্ন রকম হয়। একই এমন আছে না যে মনে করো যে অধিকাংশ পরজীবীর ক্ষেত্রে, যেমন ম্যালেরিয়া পরজীবী, মানুষ ও মশকির পরজীবী, আর কারোর ক্ষেত্রে পরজীবী হয় না, শুধুমাত্র এই 2টা প্রজাতিতে ওরা পরজীবী হয়। তাই এদেরকে কি বলা হচ্ছে? প্রজাতিগত পরজীবী। ওরা পৃথিবীর আর কোনো প্রজাতির মধ্যে পরজীবী হিসেবে কাজ করে না। গোষ্ঠীগত মানে কি? ধরো কৃষ্ণাঙ্গ মানুষ আর শ্বেতাঙ্গ মানুষ, সবাই তো মানুষ। কৃষ্ণাঙ্গদের একটু শক্তি বেশি থাকে না, ওদের অনেক জীবাণু আক্রমণ করে ওদেরকে কাবু করতে পারে না, কিন্তু সেম জীবাণু শ্বেতাঙ্গদের আক্রমণ করে মেরে ফেলে। তাহলে এই যে সেম প্রজাতির মধ্যে বিভিন্ন গোষ্ঠী আছে, গোষ্ঠীর ক্ষেত্রে আবার ইমিউনিটি ভিন্ন আছে না? তাহলে এখানে কি বলছে? কৃষ্ণাঙ্গ আর শ্বেতাঙ্গ মানুষের মধ্যে যক্ষার শিকার হয় বেশি কারা? শ্বেতাঙ্গরা। তাহলে এটা কি গোষ্ঠীগত প্রতিরক্ষা? মানুষ একই প্রজাতি বাট গোষ্ঠী আলাদা। ব্যক্তিগত মানে কি? সেম মানুষ, মনে করো তোমরা, আমরা সবাই কি, তোমরা কি কৃষ্ণাঙ্গ না শ্বেতাঙ্গ? তুমি কৃষ্ণাঙ্গ, আচ্ছা ঠিক আছে। এখন মনে করো সেম এলাকার সেম জায়গার মানুষ, প্রত্যেকের মনে করো এমন হতে পারে এখানে একটা জীবাণু আসছে, জীবাণু এসে ওর গায়েও গেছে, তোমার গায়েও গেছে। দেখো তোমার গায়ে রোগ সৃষ্টি হয়েছে, ওর গায়ে হয়নি। তাহলে কি এটা ব্যক্তিগত না? সবাই সেম, ব্যক্তিগত। তাহলে এটাকে বলা হয় ব্যক্তিগত প্রতিরক্ষা। এই 3 প্রকার হতে পারে। এখন এগুলা বলুন স্যার। ও আচ্ছা, কৃষ্ণাঙ্গ, ও আচ্ছা আচ্ছা, এখানে মানে আমি উল্টা বলছি। হ্যাঁ, কৃষ্ণাঙ্গ মানুষ শ্বেতাঙ্গ মানুষের চেয়ে যক্ষার শিকার হয় বেশি, মানে অনেক রোগের ক্ষেত্রে হয় না। আমি তাই প্রথমে উদাহরণ দিয়েছিলাম যে ওরা অনেক শক্তিশালী থেকে অনেক রোগের আক্রমণ করে না। তো এটা উদাহরণ হিসেবে দিয়েছে যে যক্ষার শিকার কারা বেশি হয়? কৃষ্ণাঙ্গরা বেশি হয়। কারণ যক্ষার মধ্যে কি আছে? ক। দেখো যক্ষা, তাহলে কতে কি হবে? কৃষ্ণাঙ্গ। এখন চলে আসো, পারবা। এবার দেখো এর পরে আর কি কি আছে, এখানে কিছু আছে। অর্জিত প্রতিরক্ষা, মানে আমি একটা কথা বলি, দেখো প্রতিরক্ষা 2 প্রকার, সহজাত আর কি অর্জিত। সহজাত মানে কি? ন্যাচারালি তোমার জিনের মধ্যে থাকবে, তোমার বডির মধ্যে থাকবে। একটা মানুষ জন্মগ্রহণ করছে, তার বডিতে আগে থেকেই প্রতিরক্ষা আছে, এটাকে কি বলা হয়? সহজাত, ন্যাচারাল। আর পরিবেশের সাথে সে খাপ খাওয়াই নিচ্ছে, পরিবেশে জন্মগ্রহণ করার পরে আসছে, বিভিন্ন জীবাণু আসছে, তার সাথে একটা মারামারি করে ঠিকঠাক রয়েছে, তাহলে এটা কি হবে? অর্জিত প্রতিরক্ষা। বুঝতে পারছো? তাহলে জন্মগত কোনটা বা জিনগত কোনটা? সহজাত। আর বড় হওয়ার সময় হয় কি?
অর্জিত বা অ্যাকোয়ার্ড ইমিউনিটি, ঠিক আছে। এখন অ্যাকোয়ার্ড ইমিউনিটি হচ্ছে দুই প্রকার, সক্রিয় আর কি অক্রিয়। মানে তোমার নিজের দেহে অ্যান্টিবডি তৈরি হবে অথবা অন্য কারো দেহে অ্যান্টিবডি এনে দেওয়া হবে। মনে করো আমার কথা আমি বলি, ধরো একটা জীবাণু আমাকে আক্রমণ করছে, আমার দেহে সেই জীবাণুর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়েছে, তাহলে এটা কোন প্রক্রিয়া হবে? সক্রিয়। আমি মনে করো এমন হয়েছে যে আমার দেহে একটা জীবাণু আক্রমণ করছে, আমার দেহে ওটার অ্যান্টিবডি নাই। মনে করো ওর দেহে সাদ না তোমার নাম ফাহাদ, ফাহাদের দেহে অ্যান্টিবডি আছে আগে থেকে, ও একবার ওই জীবাণুটা আক্রমণ করছিল, ওর বডিতে অ্যান্টিবডি রয়েছে। এখন ওর অ্যান্টিবডি রক্ত থেকে নিয়ে আমার দেহে দিয়ে দেওয়া হলো, তাহলে আমি তখন কেমন প্রতিরক্ষা, মানে কেমন হয়ে গেল? অক্রিয়, ঠিক আছে। এখন এই সক্রিয় দুই প্রকার, অক্রিয় আবার দুই প্রকার, প্রাকৃতিক আর কৃত্রিম। এখন প্রশ্ন হচ্ছে প্রাকৃতিক সক্রিয় কি আর কৃত্রিম সক্রিয় কি? সক্রিয় মানে বডিতে তৈরি হবে, প্রাকৃতিক মানে কি? মনে করো আমি হসপিটালে গেলাম, ঠিক আছে, অনেক জীবাণু আছে না, জীবাণুটা আমার দেহে আসবে, সেই জীবাণু এসে আমাকে মারার চেষ্টা করবে, তখন আমার বডি তার বিরুদ্ধে কি তৈরি করবে? অ্যান্টিবডি। আমি আমি হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছি, বনে জঙ্গলে যাচ্ছি, হসপিটালে যাচ্ছি, তাহলে এই সময় আমার দেহে যে অ্যান্টিবডি তৈরি হয়েছে এটা কি হবে? প্রাকৃতিক সক্রিয়। বুঝতে পারছো? ক্লিয়ার? এবার আসো কৃত্রিম সক্রিয় মানে কেমন? ভ্যাকসিনের কাজ কি জানো? ভ্যাকসিন গুলো হচ্ছে, ভ্যাকসিন যখন আমাদের দেহে দেয় না, ভ্যাকসিন কিন্তু জীবাণু, ভ্যাকসিন কি জীবাণু, মানে জীবাণুটা আমাদের দেহে দিয়ে দেয়। এখন জীবাণুটাকে সক্রিয় অবস্থায় দেয় না, হয় নিষ্ক্রিয় করে দেয়, না হয় মেরে ফেলে তারপরে আমাদের দেহে দেয়। তাহলে ভ্যাকসিন গুলো আসলে কি? জীবাণু, হয় সক্রিয়, না হয় নিষ্ক্রিয়, না হয় মেরে ফেলছে, বা অন্য কোনো কিছু করছে। তো ওই জীবাণুটাকে আমাদের দেহে যখন দিয়ে দেওয়া হবে, এখন এই যে আরেকজন আমার দেহে টিকা দিচ্ছে, এটা আরেকজন দিচ্ছে, কৃত্রিম না এটা? আর টিকা দেওয়ার পরে জীবাণুটা দিয়ে দিচ্ছে আমার বডি, তখন আমার বডি অ্যান্টিবডি তৈরি করতেছে, তাহলে এটা কি হবে? কৃত্রিম সক্রিয়। বুঝতে পারছো? আবার আসো, মনে রাখা সিস্টেম আছে, আমি একবারে পড়াই দিব। আর প্রাকৃতিক অক্রিয় মানে কি? অক্রিয় মানে অন্য দেহ থেকে আসবে। মনে করো মায়ের দুধের মধ্যে অ্যান্টিবডি আছে, সেই অ্যান্টিবডি বাচ্চার দেহে, তাহলে এটা কি? প্রাকৃতিক ভাবে সে মায়ের দুধ খাবে, প্রাকৃতিক, কিন্তু তার দেহে কি অ্যান্টিবডি তৈরি হচ্ছে না, আরেকজন থেকে আসতেছে, তো কি হবে? প্রাকৃতিক অক্রিয়। আর কৃত্রিম অক্রিয় মানে কি? মনে করো আমার রোগ হয়েছে, ওই যে প্রথমে যেটা বললাম, এখন আমার দেহে অ্যান্টিবডি তৈরি হচ্ছে না, ওর দেহে অ্যান্টিবডি তৈরি হওয়া আছে, ওইটা নিয়ে আমার দেহে দিব, এটা কি আরেকজন নিয়ে দিচ্ছে, তো কৃত্রিম প্রক্রিয়া। আর আমার দেহে অ্যান্টিবডি তৈরি হচ্ছে না, তাহলে কি হবে? অক্রিয়। এখন মনে রাখবো না, দুইটা শব্দ মনে রাখবো। মনে রাখবো হচ্ছে কৃষ আর প্রাস। কৃষ মানে কি? কৃত্রিম সক্রিয়, আর প্রাস মানে কি? প্রাকৃতিক সক্রিয়। তাহলে দেখো, কৃষ হচ্ছে কৃত্রিম সক্রিয় মানে কি? এখন কৃষ ভূমিতে কি ছিল মনে আছে? কৃষ ভূমিতে যে ভ্যাকসিন তৈরি করে না, ওই যে সে হচ্ছে ভিলেন কি করে? ভিলেন প্রথমে রোগ সৃষ্টি করে জীবাণু, পরে সেটার ভ্যাকসিন তৈরি করে বিক্রি করবে। তাহলে ভ্যাকসিন নিয়ে কাহিনী হয় কোন মুভিতে? কৃষ। তাহলে কৃষ কি হবে? ভ্যাকসিন। তাহলে কৃত্রিম সক্রিয় হচ্ছে ভ্যাকসিন। আর প্রাস, হাঁস দেখছি আমরা, হাঁস দেখো, আমি কত সুন্দর হাঁস আঁকাইছি, দেখছো? এই হাঁসটা যদি এখান থেকে উড়ে যায়, এভাবে যায় যদি পড়ে, তাহলে কি হবে? এটা কি ধরনের মুভমেন্ট? এটা প্রাস। তোমরা পড়ছো? গতিবিদ্যা আছে তোমাদের, পড়ছো আর কি, প্রাস, প্রজেক্টাইল মোশন। তাহলে প্রাস হাঁস, কি মনে রাখবা? প্রাস হাঁস। হাসপাতালে গেলে কি হবে? প্রাকৃতিক সক্রিয়। হাসপাতালে গেলে কি হবে? প্রাকৃতিক সক্রিয়। আর ভ্যাকসিন নিলে কি হবে? কৃত্রিম সক্রিয়। বা কৃত্রিম অক্রিয় কি? মা আর বাচ্চা, প্রাকৃতিক অক্রিয়। আর কৃত্রিম অক্রিয় কি? রোগে সেরে ওঠা ব্যক্তির, মানে অন্য ব্যক্তির প্লাজমা বা অন্য ব্যক্তির অ্যান্টিবডি যদি তোমাকে দেওয়া হয়। ওকে, তাহলে এটা আমি বোঝালাম, এটা আমি চাইলে আমি 20 সেকেন্ডে পড়ে দিতে পারতাম। কৃষ, ভ্যাকসিন, প্লাস হাঁস, একটু বললাম যে এটা কখনো আর তুমি জীবনে পাবা না, অ্যাডমিশনের সময় কেউ তোমাকে এটা ব্যাখ্যা করে বোঝাই দিবে না যে আমি 5 মিনিট নষ্ট করলাম এই জন্য। কৃত্রিম অক্রিয়, অন্য ব্যক্তির প্লাজমা অ্যান্টিবডি নিয়ে আসবে, অন্য ব্যক্তির প্লাজমা বা অ্যান্টিবডি নিয়ে আসবে, অন্য ব্যক্তি থেকে প্লাজমা বা অ্যান্টিবডি নিয়ে এসে যদি দেওয়া হয় তখন তাকে বলা হয় কৃত্রিম অক্রিয়। আর এপিসি হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, এটা একটু পরে পড়ে নিতে পারো, বিএমডি, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। এপিসি মানে কি? অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, প্রেজেন্টিং সেল, ঠিক আছে। এটা পরে পড়াচ্ছি, এবার আমি মেইনটা পড়াই শেষ করি। অ্যান্টিবডি, অ্যান্টিবডি জিনিসটা দেখতে কেমন? অ্যান্টিবডির নাম কি? অ্যান্টিবডি পড়বো, অ্যান্টিবডি পড়তে আমাদের 2-3 মিনিট লাগবে ভালো করে পড়তে। তারপরে পড়বো হচ্ছে টিকা। সবাই তাকাও এদিকে, অ্যান্টিবডির দিকে তাকাও, এটা হচ্ছে অ্যান্টিবডি। এই জিনিসটা কি? ওয়াইয়ের মতো না একটু? এই অ্যান্টিবডির কিছু বৈশিষ্ট্য আছে। অ্যান্টিবডির কিছু নাম আছে এবং এদের কিছু গাঠনিক উপাদান আছে। আমরা কিন্তু পড়াইছিলাম অ্যান্টিবডি তৈরি করে কে বলতো? কোন লিম্ফোসাইট? টি লিম্ফোসাইট নাকি বি লিম্ফোসাইট? বি লিম্ফোসাইট। সরাসরি কি অ্যান্টিবডি তৈরি করে? মাঝখানে কি তৈরি হয়?
প্লাজমা কোষ, তাই না? ওকে, দেখো তাহলে এই অ্যান্টিবডির নাম কি? ইমিউনোগ্লোবিউলিন। কি নাম? এই ইমিউনোগ্লোবিউলিন থেকে কোন দুটো শব্দ লেটার নেওয়া হয়েছে? আইজি, তাই অ্যান্টিবডিকে সংক্ষেপে কি বলা হয়? আইজি, ঠিক আছে। আর অ্যান্টিবডি বা ইমিউনোগ্লোবিউলিন কোন হলো? গ্লাইকোপ্রোটিন। গ্লোবিউলিন কি প্রোটিন না? গ্লাইকোপ্রোটিন। এবার আসো, এর চেইন থাকে হচ্ছে, মানে কি কি থাকে দেখো, খেয়াল করো, এগুলো হচ্ছে প্রোটিনের চেইন। এটা একটা চেইন, এক এরকম থাকে। এই যে বড় বড় দুটো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভারী চেইন। এটা কি? আর এই দুটো কি? হালকা চেইন। ওকে, ভারী চেইন, হালকা চেইন। আর প্রত্যেকটা এই যে ভারী চেইনের সাথে এই দুইটা ভারী চেইনের মধ্যে একটা বন্ড আছে না? এটা কি বন্ড? ডাইসালফাইড বন্ড। এই হালকা ভারীর মধ্যে বন্ড আছে ডাইসালফাইড। এখানে কয়টা ডাইসালফাইড হচ্ছে? 1 2 3। ডাইসালফাইড বন্ড কয়টা? 3টা। হালকা চেইন 2টা, ভারী চেইন 2টা। হালকা চেইনের ভর কত হবে? 50 থেকে 70 কিলো ডালটন। সরি, ভারী চেইনের ভর কত হবে? 50 থেকে 70। হালকার অর্ধেক মতো হবে। হালকা হবে হচ্ছে 23 কিলো ডালটন। কেডি মানে কিলো ডালটন, ঠিক আছে? কেডি মানে কেডি পাঠক না, হচ্ছে 50 থেকে 70 কিলো ডালটন। হালকা 23। আর ডাইসালফাইড বন্ড কয়টা? 3টা। দেখো লিখে রাখলে সব মনে থাকবে। এবার আসো, এদের দুইটা অঞ্চল থাকে। দেখো এই যে পুরো আমি যদি এইটুকু মার্ক করি, খেয়াল করো সবাই, মনে করো এখান থেকে এই পুরো এখান থেকে এইটুকু, এটা হচ্ছে কখনো চেঞ্জ হয় না, অপরিবর্তনীয় অঞ্চল বা অপরিবর্তনশীল। কিন্তু এই দুই মাথা কি হয়? চেঞ্জ হয়। তাহলে কি হবে? পরিবর্তনশীল। এখন কেন পরিবর্তনশীল? কারণ এই দুইটা মাথা করে কি? জীবাণুকে ধরে। এখন জীবাণুর সাইজ যেরকম হবে সেরকম করে ধরতে হবে। মনে করো কোন একটা জীবাণুর সাইজ হচ্ছে, ধরো জীবাণুর সাইজ হচ্ছে এরকম, দেখতে এরকম। এখন যদি অ্যান্টিবডি ওটাকে ধরতে চায় উপর থেকে, তাহলে অ্যান্টিবডির মাথা কেমন হইতে হবে? এরকম হইতে হবে না? কোন একটা জীবাণু হচ্ছে এরকম, তাহলে অ্যান্টিবডিকে কেমন হইতে হবে? বুঝতে পারছো? মানে খাপে খাপে বসাইতে হবে। তাহলে পরিবর্তন হবে কোন জায়গাটা? এই উপরের টুকু। এই পরিবর্তন যে জায়গাটা, এই জায়গাটাকে বলা হয়, এই জায়গাটাকে বলা হয় প্যারাটপ। কোথায় এসে জীবাণু আটকে যায়? মনে করো যে সবুজ, হলুদ কালারে, হলুদ না সরি, নীল কালার যেটা দেওয়া হয়েছে এটা হচ্ছে অ্যান্টিজেন, আর সবুজ কালার যেটা আঁকানো হয়েছে এটা কি? পরিবর্তন। আর যেখানে এসে জীবাণু বসে যায়, চাবি, তালা এবং চাবির মতো মিক্সড হয়ে বসে যায়, ওই জায়গাটাকে কি বলা হয়? প্যারাটপ। মনে রাখবা যে জীবাণুকে ধরার জন্য টোপ ফেলছে কোথায়? প্যারাটপ। মনে থাকবে? তাহলে খেয়াল করো, এখানে চলে আসি। স্থায়ী অঞ্চল, দেখো এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কবজা। এই জায়গাটা খেয়াল করো সবাই, দরজা যেমন কবজা থাকে না, এরকম করে নড়তে পারে। মনে করো জীবাণু এখন এইখানে আসছে, তাহলে এইখান থেকে ধরবে, মনে করো এবার এখানে আসছে, এদিকে সরে যাবে না, তাহলে কোন জায়গা নড়বে? ওর কবজা। তাহলে ফ্লেক্সিবল কোনটা? নমনীয় কোনটা? কবজা। কবজা হচ্ছে নমনীয়। কবজা কেমন থাকে? নমনীয় থাকে। ওকে, এবার আসো, কয় ধরনের ছিল ই অঞ্চল, স্থায়ী অঞ্চল? কয় ধরনের? 5 ধরনের। এই 5 ধরনের নাম থাকে, সেই নাম অনুযায়ী এদের নাম হয়েছে। কি কি আছে আমরা মনে রাখবো? গ্যামডি, সবাই পড়ায় হচ্ছে গ্যামেট। আমরা কি মনে রাখবো? গ্যামডি। কেন আমরা গ্যামডি পড়বো, কেন গ্যামেট পড়বো না? দেখো এই গ্যামডি পড়লে আমাদের পার্সেন্টেজ বড় থেকে আস্তে আস্তে কমবে। সবচেয়ে বড় কোনটা হয়? সবচেয়ে বেশি থাকে কোনটা? 75%। আইজিজি, এগুলোর নাম আসলে একটু দেখাই। জি তো তোমরা বুঝছো, দেখো আইজিজি কে দেখো, খেয়াল করো, এই যে আলফা এগুলো থাকবে। এখন প্রথমটার নাম কি? আইজি জি। এর কিছু বৈশিষ্ট্য আছে। তারপরে কি আছে? আইজি এ, আইজি এম, আইজি ডি, আইজি ই। এখন কি বুঝছো গ্যামডি কি? জি এ এম ডি ই। সবাই বলো কি হবে? জি এ এম ডি ই, গ্যামডি। তাহলে দেখো গ্যামডি কি হবে? জি কত পার্সেন্ট? 75%, সবচেয়ে বেশি। এ কত পার্সেন্ট? 10 থেকে 15%। এম কত পার্সেন্ট? 5 থেকে 10। তাহলে 75, 10 থেকে 15, 5 থেকে 10। ডি হচ্ছে লেস দ্যান 1, আর ই হচ্ছে 0.1%। ডি কত? লেস দ্যান 1, আর ই হচ্ছে 0.1। তাহলে সিকোয়েন্স কি আস্তে আস্তে কমে গেল না? তাহলে সবাই বলো তো পার্সেন্টেজ কি কি? 75, 5 থেকে 10, হ্যাঁ 75, 10 থেকে 15, 5 থেকে 10, 1 লেস দ্যান 1 আর 0.1। এবার আসো, প্রত্যেকের মধ্যে কিছু লাইন পড়তে হয় না? যেমন ধরো অলরেডি আমাদের পড়া হয়ে গেছে, আমি বুঝাই দিই। মনে করো যে এই যে ইমিউনোগ্লোবিন বলছে কি? আইজিজি একমাত্র অ্যান্টিবডি যা
গর্ভাবস্থায় অমরা অতিক্রম করে মায়ের অর্জিত প্রতিরক্ষাকে ভ্রূণ দেহে বাহিত করে। এই লাইনটা পড়বো আমরা। তাহলে মায়ের প্রতিরক্ষা ভ্রূণের দেহে দিয়ে দেয় কে? আইজিজি। এখন জিতে কি হবে ভাইয়া? দেখো জি গর্ভ বানান কি, দেখো বলছে কি গর্ভাবস্থায় অমরা অতিক্রম করে কে, গর্ভ বানান কি জি ও আর ভিও, জিটা গোল করে ফেলো। আমরা এভাবে পড়বো। তাহলে গর্ভাবস্থায় অমরা অতিক্রম করবে কে? আইজি জি। মনে থাকবে গর্ভ বললে কি হবে? আইজি জি, কারণ গর্ভতে হচ্ছে জি। এবার আসো, আসবে লালাতে এবং মায়ের দুধে কোনটা থাকবে? লালা বানান করতে পারি আমরা, এই যে লা, সব জায়গায় কি বলে ফেলো তো, এই জায়গায় কি কোন অ্যান্টিবডি হবে? আইজিএ। গর্ভাবস্থায় অমর অতিক্রম করবে কে? আইজি জি। আর লালা এবং মায়ের দুধে কি থাকবে? আইজি এ। আচ্ছা এবার আসো, কমপ্লিমেন্ট সিস্টেমকে সক্রিয় করে। আচ্ছা একটা কোম্পানির অন্যতম গুরুত্বপূর্ণ পার্সন কে হয়? জেনারেল ম্যানেজার না? জেনারেল ম্যানেজার মানে কি? জিএম না? তাহলে কোম্পানিকে সক্রিয় করবে কে? জিএম। এখন পরীক্ষাতে আসবে কমপ্লিমেন্ট সিস্টেমকে সক্রিয় করে কে? জিএম। মানে কে কে? আইজিজি আর আইজিএম। মনে থাকবে? তাহলে কোম্পানিকে সক্রিয় করে কোম্পানির জিএম, আর আর হচ্ছে কমপ্লিমেন্টকে সক্রিয় করবে কে? জিএম। মানে আইজিজি আর আইজিএম। যদি পরীক্ষাতে আসে যেটা হবে আনসার। এবার আসো আইজিই। এই ইতে আসলে কি হবে? ইওসিনোফিল। আর তোমরা চতুর্থ অধ্যায়ে পড়ছো অ্যালার্জিক অ্যান্টিবডি তৈরি করে বা অ্যালার্জিক অ্যান্টিবডি ধ্বংস করে কে? আইজি ই। মনে আছে? অ্যালার্জিক সাড়া দেয় কে? ইওসিনোফিল দেয় না? অ্যালার্জিক সাড়া দেয় কে? ইওসিনোফিল। এটা মনে রাখতে হবে। তাহলে অ্যালার্জিক অ্যান্টিবডি কে দিবে? ইওসিনোফিল। দেখো এখানে সব লেখা আছে যেগুলা, সব পয়েন্ট তো স্পেসিফিক। এই যে তাহলে অ্যালার্জিক সাড়া দেয় আইজিই। আর ইওসিনোফিলের কথা মনে আছে? সেও কি অ্যালার্জি সাড়া দেয় না? এইভাবে আমরা মনে রাখবো, 4 অধ্যায় আর 10 অধ্যায় মিলাই মনে রাখবো। এবার দেখো এরপরে আসো, পরে কি আছে তোমাদের কি মনে আছে? মাস্ট কোষ এর অপর নাম কি? আরেকটা নাম কি? বেজোফিল। বেজোফিল পড়ছি না আমরা? মাস্ট কোষের আরেকটা নাম হচ্ছে বেজোফিল। যখন মাস্ট কোষটা টিস্যুতে যায় তখন তার নাম হয় বেজোফিল। আর হেপারিন, হিস্টামিন। মাস্ট কোষ কোথায় গেলে বেজোফিল নাম হয়? টিস্যুতে গেলে। আর কোষে থাকলে কি নাম হয়? মাস্ট কোষ। আর সেম ভাবে কোষ বলতেছি কেন, রক্তে এখানে আমার একটু ভুল হয়েছে, সবাই ঠিক করে রাখো। বেজোফিল হচ্ছে রক্তে, আর মাস্ট কোষ হচ্ছে টিস্যুতে। ঠিক আছে? বেজোফিল হচ্ছে রক্তে, কারণ রক্তের মধ্যে আমরা পড়ছি না বেজোফিল। বেজোফিল হচ্ছে রক্তে, রক্ত থেকে যখন বেরোয় টিস্যুতে যায় তখন তার নাম কি হয়? মাস্ট কোষ। আর মনোসাইট ম্যাক্রোফেজ পড়ছি না? মনোসাইট হচ্ছে রক্তের মধ্যে কি নাম? মনোসাইট। আর টিস্যুতে গেলে কি নাম হবে? ম্যাক্রোফেজ। কারণ কোথায় গিয়ে বড় হয়ে যাবে? 5 গুণ। এখন তুমি চিন্তা করো, রক্তের মধ্যে যদি সে 5 গুণ বড় হয়ে যায় তাহলে রক্তের মধ্যে যাইতেই পারবে না, পারবে? টিস্যুতে গিয়ে 5 গুণ বড় হবে। ওকে। এবং হিস্টামিন এবং হেপারিন দুইটাই ওরা ক্ষরণ করে। তাহলে হিস্টামিন এবং হেপারিন ক্ষরণ করে কেরা? মাস্ট কোষ। এবার দেখো টিকা, ভ্যাকসিন। ভ্যাকসিন বানান পারো? হ্যাঁ আন্দাজে বলো। ভ্যাকসিন মানে কি? VAXIN, ভ্যাকসিন। কি হবে? VACIN। ভালো করে খেয়াল করো, এটা কিন্তু একটা এমসিকিউ, ওই যে ইংলিশ কোশ্চেনের জন্য লাগবে। খেয়াল করো, পড়ে একবার দেখবা কোথায়। এই যে VACCINE, ভ্যাকসিন মানে কি? সবাই লেখো তাই। VACCINE, ভ্যাকসিন। ওকে। ভ্যাকসিন আমাদের ওই যে ছোটবেলা দিয়ে ভ্যাকসিনের প্রোগ্রাম আছে, কয়টা রোগের প্রোগ্রাম আছে? ছোটবেলা দিয়ে ভ্যাকসিন দেয় না? 6টা রোগের জন্য দেয়। এখন আসো, বিভিন্ন প্রকার ভ্যাকসিন আছে, এটা বললে আমাদের পড়া শেষ। তো ভ্যাকসিনের কথা তোমার পড়বা 1796 গুটি বসন্ত পড়ছো না? এটা জলাতঙ্কের আগে আবিষ্কার করছে জলাতঙ্ককে লুই পাস্তুর না? আর প্রথম ভ্যাকসিন আবিষ্কার করছে কে? এডওয়ার্ড জেনার। এগুলার এখানে দিই নাই আমি। এখন আসো ভ্যাকসিনের প্রকারভেদ পড়লে আমাদের হয়ে যাচ্ছে। প্রকারভেদ কি? মৃত বা নিষ্ক্রিয়। ওই যে বলছিলাম না, ভ্যাকসিনের জীবাণুগুলো আমাদের বডিতে দেওয়া হয়। কি করে দেওয়া হয়? হয় মেরে ফেলে মৃত করে দেওয়া হয়, অথবা নিষ্ক্রিয় করে দেওয়া হয়, অথবা শক্তি কমায়তায় দেওয়া হয়। শক্তি হ্রাস, ইংলিশ নাম পাঠতে হবে, অ্যাটিনুয়েটেড। আর মৃত বা নিষ্ক্রিয় কি? ইনঅ্যাক্টিভেটেড। টক্সয়েড মানে জীবাণু থেকে একটা পদার্থ নেওয়া হয়, বিষাক্ত পদার্থ নিয়ে আমাদের বডিতে দিয়ে দেওয়া হয়, টক্সয়েড। আবার উপ একক হিসেবে দেওয়া হয় অনুবন্ধী, মানে দুইটা ভ্যাকসিন দুইটা জীবাণু মিক্সড করে দেওয়া হয়, তাকে কি বলা হয়? অনুবন্ধী বা কনজুগেটেড। প্রত্যেকটার উদাহরণ পরীক্ষাতে 100% ইম্পর্টেন্ট, সবসময় পরীক্ষাতে আসে। এটা সেই 100% ম্যাথ টাইপের জিনিস, আমি এগুলো কম বলি, কিন্তু এটা তার মধ্যে একটা। এখন চলে আসো, নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভেটেড বা কিল্ড। উদাহরণ কি? দেখো কেউ যদি নিষ্ক্রিয় থাকে, মনে করো তুমি যদি সক্রিয় হও, তাহলে কোনো কিছু তুমি জিততে পারবা না, সহজে জয় অর্জন করতে পারবা না। তাই সক্রিয় থাকলে কপালে তোমার কি থাকবে? জিত নাকি হার?
আর নিষ্ক্রিয় থাকলে কপালে কি থাকবে? মনে রাখবো কি, নিষ্ক্রিয় থাকলে কপালেই হার। কি মনে রাখবো? নিষ্ক্রিয় থাকলে কপালেই হার। নিষ্ক্রিয় মানে তো নিষ্ক্রিয়, ইনঅ্যাক্টিভেটেড বুঝো, কিল্ড বুঝো। এবার দেখো কপালেতে কি হবে? কতে কলেরা, পালেতে কি হবে? পোলিও, ইতে কি হবে? ইনফ্লুয়েঞ্জা, আর হার এইচ হেপাটাইটিস এ, আর আরতে কি হবে? র্যাবিস। ঠিক আছে, তো কি মনে রাখবো? নিষ্ক্রিয় থাকলে কপালেই হার। এখন থেকে মুখস্থ করতে করতে বাসায় যাবা। নিষ্ক্রিয় থাকলে কপালেই হার, তোমাদের অবশ্যই সক্রিয় হইতে হবে, নাহলে কিন্তু কপালে হার। নিষ্ক্রিয় থাকলে কপালেই হার। শক্তি হ্রাস, অ্যাটিনুয়েটেড মানে শক্তি হ্রাস। এখন মনে করো জামিমা, তোমাদের একটা বান্ধবী, তার নাম হচ্ছে জামিমা, আমাদের একটা স্টুডেন্ট। ও হচ্ছে ওই নিষ্ক্রিয় থাকতে থাকতে সারাদিন ঘুমায় থাকে, সারাদিন শুয়ে থাকে, পড়াশোনা করে না, শক্তি হ্রাস পেয়ে গেছে। এখন ও একটা প্রোগ্রামে যাবে, টাই পরবে। ঠিক আছে, এখন টাই পরার জন্য হাত দিয়ে টাই পরতেছে, শক্তি তো কমে গেছে, টাই পরতে পারতেছে না, টাই এখানে না পরে মুখে পড়ে ফেলছে। জামিমা টাই কোথায় পড়ে? মুখে পড়ে। জামিমা টাই মুখে পড়ে, শক্তি হ্রাস। এবারে লাইনটা পড়ো, শক্তি হ্রাস জামিমা টাই মুখে পড়ে। শক্তি হ্রাস জামিমা টাই মুখে পড়ে। জামিমাতে কি হবে? জলাতঙ্ক। মিতে কি হবে? মিজলস আর মামস। মিতে মিজলস, মাতে মামস। আর টাইতে কি হবে? টাইফয়েড। মুখে পড়ে কেন? আজকে সকালে বানাইছি। দেখো মুখে পড়ে মানে হচ্ছে মুখে খাওয়ার পোলিও, মানে ওরাল পোলিও ভ্যাকসিন। রুবেলা, আসলে এটা ওরাল পোলিও বললে হচ্ছে শক্তি হ্রাস, আর শুধু পোলিও বললে কি হবে? নিষ্ক্রিয়। বুঝতে পারছো? মুখে খাওয়ার, আমরা পোলিও টিকা খাই না ছোটবেলা দিয়ে, দেয় না যে পোলিও টিকা, ওই পোলিও হচ্ছে মুখের পোলিও, মানে ওরাল পোলিও, সেটা হচ্ছে শক্তি হ্রাস। আর যেটা পোলিও টিকা, এই যে ভ্যাকসিন যদি সারে, সেটা হচ্ছে নিষ্ক্রিয়। জামিমা কি মনে করো? শক্তি হ্রাস জামিমা টাই মুখে পড়ে। রিপিট করো তো, কি হবে? শক্তি হ্রাস জামিমা টাই মুখে পড়ে। মুখে পড়ে, মুখে পোলিও। আর টক্সয়েডে কি হবে? খেয়াল করো, খুব ইজি। টক্সয়েড বানান কি? TOXOID। দেখো তো, টি আর ডি বড় হাতে লিখছি না? টিতে কি হবে? টিতে খুব ইজি, টিটেনাস। টিতে কি হবে? টিটেনাস। আর ডিতে কি হবে? ডিপথেরিয়া। লিখে ফেলো। ডিপথেরিয়া মানে কি? হুপিং কাশি। আর টিটেনাস মানে কি? ধনুষ্টঙ্কার। ধনুষ্টঙ্কার। আর ডিপথেরিয়া মানে কি? হুপিং কাশি। টক্সয়েডের উদাহরণ কি বলো? টি আর ডি, মনে থাকবে? টক্সয়েড কি হবে? টি আর ডি। টিটেনাস, ডিপথেরিয়া, এই দুটা। আর উপ একক বা সাব ইউনিট কি আছে? দুটা মনে রাখবে হচ্ছে সাব ইউনিট। এই যে ব গোল করো, HBV র ব গোল করো, বি গোল করো। সাব ইউনিট হচ্ছে HBV মানে হেপাটাইটিস বি ভাইরাস, আর HPV মানে হচ্ছে হিউম্যান, পিতে হচ্ছে প্যাপিলোমা ভাইরাস। জরায়ু মুখ ক্যান্সার হয় না, পড়ছো? হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, প্যাপিলোমা হচ্ছে জরায়ু মুখ ক্যান্সার, আর HBV মানে হেপাটাইটিস বি ভাইরাস। ওকে, বি ভাইরাস আর কি, হেপাটাইটিস বি ভ্যাকসিন আর হিউম্যান প্যাপিলোমা ভ্যাকসিন। ঠিক আছে, তো ভাইরাসের বিরুদ্ধে দেওয়া হয়, তাই ওটা মনে রাখতে হবে। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাস। ওকে, HPV কি মনে রাখবো আমরা? সাব ইউনিট কি হবে? বতে এইচ, ওখানে বলো কি হবে? HPV। আর কনজুগেট বা অনুবন্ধী কি হবে? দেখো, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি। হিমোফাইলাস প্লাস ইনফ্লুয়েঞ্জা, মাথায় প্লাস, মনে রাখো প্লাস ধরো, তাহলে হিমোফাইলাস আবার ইনফ্লুয়েঞ্জা মিক্সড করে দিছে না? যে মিক্সড করে মানে কি? কনজুগেট করে দিছে, অনুবন্ধী করে দিছে, তাই মনে রাখবো বড় নাম হবে হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি। হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি কোন ধরনের? কনজুগেটেড বা অনুবন্ধী। ওকে, এবার আসো কিছু ভ্যাকসিন আছে যেগুলো আছে মিশ্র ভ্যাকসিন। MMR, এটা যদি কোনো ভ্যাকসিন দেওয়া হয় মিশ্র, মানে তিনটা ভ্যাকসিন একসাথে, মিজলস, মামস আর রুবেলা। ভাই MR তে কি হবে? MR তে হচ্ছে মিজলস আর রুবেলা, মানে প্রথমটা এই মিজলস আর এই রুবেলা হচ্ছে এখানে MR। আর ডিপিটি মানে কি? ডিপথেরিয়া বলছি, পার্টোসিস, টি টক্সয়েড, টিটেনাস বলছি। আর পিতে হচ্ছে, আচ্ছা আমি তো ডিপথেরিয়া, পার্টোসিস মানে হচ্ছে হুপিং কাশি, ডিপথেরিয়া মানে ডিপথেরিয়া, উপরে আমি কি লিখছি? ডিপথেরিয়া মানে হুপিং কাশি লিখে ফেলছি না? পার্টোসিস মানে হচ্ছে হুপিং কাশি। ঠিক আছে, ডিপথেরিয়া মানে ডিপথেরিয়া, এটা জাস্ট ডিপথেরিয়া মনে রাখো, তাহলে হবে। আর নিচে দেখো পার্টোসিস লেখা আছে, ডিপিটি। ডিতে হচ্ছে ডিপথেরিয়া, পিতে কি? সবাই দেখো পার্টোসিস। পার্টোসিস হচ্ছে হুপিং কফ, হচ্ছে পার্টোসিস। ওকে, হুপিং কফ হচ্ছে পার্টোসিস। আর টিতে তো টিটানাস, ধনুষ্টঙ্কার। তাহলে MR তে হচ্ছে মিজলস আর রুবেলা। তো এগুলো হচ্ছে মিশ্র ভ্যাকসিন। আর দুটো ভ্যাকসিনের নাম পড়বো BCG। BCG কখন দেওয়া হয়? BCG টিকার নাম শুনছো না? যদি কখনো যক, মানে সবসময় দেওয়া হয়, আগে অনেক খারাপ ছিল না, তো
যক্ষা হইলে রক্ষা নাই এই কথার আর ভিত্তি নাই। যক্ষা হইলে আগে রক্ষা থাকতো না, যক্ষা হইলে মারা যাইত। যক্ষা রোগের ব্যাকটেরিয়ার নাম কি? মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, টিবি। তো বিসিজি, যক্ষা প্রতিরোধে কোনটা দেওয়া হয়? বিসিজি। মনে রাখবো কখন দেওয়া হয়? বার্থের সাথে সাথে, মানে পরীক্ষাতে আসবে জন্মের সাথে সাথে। বিসিজি কখন দেওয়া হয়? জন্মের সাথে সাথে দিয়ে দেওয়া হয়, বার্থের সাথে সাথে। আর টিটি আছে না, টিটি টিকা দাও না? তোমরা দিছো টিটি টিকা? দিছো? তোমরা দিছো? এখনো দাওনি? অনেকে দিছে, তোমরা দিছো? টিটি টিকা মেয়েরা দেয়। টিটা না বেশি দেয়। দেখো টিটি 10 to 16, কি মনে রাখবো? 10 to 16 মনে থাকবে। 10 to 16, 10 to 10 কি দিবে? টিটি, টক্সয়েড টিটানাস, ঠিক আছে? টিটি, তাহলে টিটি টিকা দিবে হচ্ছে 10 থেকে 16 বছর বয়সে। আর জন্মের সাথে সাথে কোনটা দিবে? বার্থের সাথে সাথে কি দিবে? বিসিজি। আরো কিছু আছে তো এখন আর ওগুলো লাগবে না। দেখো তাহলে এই টপিকের মধ্যে যেগুলো আমি তোমাদের পড়াই দিলাম, এই যে অ্যান্টিবডি, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয় প্রি মেডিকেল ব্যাচে তোমার যদি অল্প সময় পড়াই অ্যান্টিবডি আর টিকা পড়াই শেষ করে দিবে। আমি সাথে ওইটুকুই পড়াতে পারতাম, বাট আমি চাইছি তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত যেন ম্যাক্সিমাম অংশটুকু হয়ে যায়। বুঝতে পারছো? এই জন্যই সময়টা একটু মনে হইলো যে ভাই 1 ঘন্টা 10 মিনিট বা 1 ঘন্টা 5 মিনিট লাগছে, কিন্তু চাইলে আমি আধা ঘন্টা 40 মিনিটেও শেষ করে দিতে পারতাম, দি নাই। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আজহারউদ্দিন, তোমাদের খাতাগুলোও নিয়ে নাও। আজহার, কমপ্লিট করে দাও, এটা শেষ করে দাও। তাহলে এটা তোমরা বাসায় গিয়ে সবাই দেখবা, এই শীটের থেকে কোশ্চেন দিব, বেশি বেশি কিছু দিব না। এই